শাহবাগীদের সাথে আমাদের মূল পার্থক্য বা দ্বন্দ্বের জায়গাটা কোন জায়গায় জানেন? কোথায়? আমরা হচ্ছে বিজ্ঞান মোনা, আমরা হচ্ছে লজিক্যাল, আর তারা হচ্ছে ম্যাজিক্যাল। তাদের কোনো প্রুফ লাগে না। যেই মিলের দ্বারা মাই বডি মাই চয়েস আপনারা বলেন, যেই মিলের কথা শুনে আপনি বলেন ইটস ওকে টু ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু অ্যাজ লং এজ ইট ডাজন্ট হার্ম এনিওয়ান, হি ডিড নট সাপোর্ট প্রস্টিটিউশন। সে বলছে রেপের পরে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে প্রস্টিটিউশন। তো এখন ছেলেটাও তো দাবি করতে পারে যে আমি মানসিকভাবে হার্ম হয়েছি, ওনার এইভাবে সেও তো দাবি করতে পারে। এখন আসেন ফিজিক্যাল হার্মের কথা, সে তো ফিজিক্যালি হার্ম করেন নাই। এখন আসেন মাই বডি মাই চয়েসের কথা। হিজ মাউথ হিজ চয়েস। অবশ্যই সক্রেটিসকে যেরকম তাকে বলে তো ট্রাবল মেকার, আমার টিচার আমার বাবা মাকে ডেকে বলা হয়েছিল যে এই ধরনের কোয়েশ্চেন প্রশ্ন করতেছে, এটা তো বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করে ফেলতেছে। যেসব দেশে এরকম ব্যক্তি স্বাধীনতার উপর ফোকাস করে একটা সমাজ গড়ে উঠেছে, ইউ ক্যান টক অ্যাবাউট ইউকে, ইউ ক্যান টক অ্যাবাউট আমেরিকা, ইউ ক্যান টক অ্যাবাউট মানে এনি নাম্বার অফ কান্ট্রিজ, দেখবেন হাইয়েস্ট নাম্বার অফ ডিপ্রেশন রেট, হাইয়েস্ট নাম্বার অফ সুইসাইড রেট, হাইয়েস্ট নাম্বার অফ পিপল ইন প্রিজন, আমেরিকা ইজ দ্য হাইয়েস্ট। সো আপনি যদি বলেন স্বাধীনতার মানে ব্যক্তি স্বাধীনতা এত ইম্পর্টেন্ট যে এটাকে আমি যদি ক্যান্সেল আউট করি তাহলে আমার ওভারঅল সমাজের সুখ হ্যাপিনেস কমে যাবে, দ্যাটস নট ট্রু। মানে ডিপেন্ড করে। তো বাংলাদেশের মেইন প্রবলেম তো ফিলোসফিক্যাল ইনকনসিস্টেন্সি। বাংলাদেশের কোনো ফিলোসফি নাই। সো যেহেতু আমাদের কোনো ফিলোসফিক্যাল কনসিস্টেন্সি নাই, উই ডোন্ট নো হোয়াট উই আর ডুইং, মানে আমাদের লিগাল সিস্টেমের কোনো ফিলোসফি নাই। তারা সবাই মিলে বললো দিস আর দ্য হিউম্যান রাইটস, আর তারপরে বাঙালি কি বললো, ইয়েস স্যার দিস আর দ্য হিউম্যান রাইটস। তারা কখনো কোয়েশ্চেনই করে না যে ভাই কেন এগুলো হিউম্যান রাইটস। যদিও উই ওয়ার লাইক ফার রিচার দেন দে আর। ওরা নিজের দেশের মানুষকে খাওয়াইতে পারতো না, সে আমার কাছে আমার দেশের থেকে খাবার নিত, চুরি করছে। সো তারা আমাদেরকে উল্টা স্যাভেজ বলতো এবং আমাদেরকে তারা সিভিলাইজ করার চেষ্টা করতো। এই অ্যাটলিস্ট মাকাও ওনার কথা মতো এটাই হচ্ছে তার প্রজেক্টটা, কন্টিনিউশন অফ দ্যাট প্রজেক্ট। তো নর্ডিক কান্ট্রিরা কি করে, যারা প্রস্টিটিউটদের কাছে যায় তাদের এগেনস্টে তারা ল বানিয়েছে। এটা না নারীবাদী, না মিলের আদর্শে বিশ্বাসী, মিলও তো এই আদর্শে বিশ্বাসী না। তাহলে তারা মানে এটা গ্রাউন্ড কি কোত্থেকে আনলো আল্লাহু আলাম। এখন কালকে আপনার বাসায় চোর আসবে, এসে আপনার এগুলো নিয়ে যাবে, রাইট? নিয়ে যাওয়ার পরে সে বলবে অ্যাকচুয়ালি আমি হচ্ছে কমিউনিস্ট লতে বিশ্বাস করি, আপনি প্রাইভেট প্রপার্টিতে বিশ্বাস করি না, সো আমি এখন কমিউনিস্ট ল দিয়ে জাজ হব। কোন এন্টিটি চায় বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের কনস্টিটিউশনে থাকবে না? কোন এন্টিটি চায় যে শালীনতা থাকবে না? কোন এন্টিটি চায় প্রস্টিটিউশন বাড়বে? কোন এন্টিটি চায় পড়াশোনার মধ্যে এগুলি মানে আজে বাজে ওয়ার্ড থাকবে? এটা কে চায়? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। পরসেভিউথের 11তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে একজন বিশেষ গেস্ট আছেন, আসিফ মাহতাব উৎস ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইকে আপনারা অনেকেই চেনেন, সো ভাইকে আমি আরেকটু পরিচয় করে দিতে চাই। ভাই কিন্তু অ্যানালিটিক্যাল ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছেন। সো আপনার যদি একটু পার্সোনাল করি, যে মানে এই যে অ্যানালিটিক্যাল ফিলোসফির প্রতি আপনার যে আগ্রহ বা এটা আপনি চুজ করছেন, এটার কারণটা কি? না, ফিলোসফির উপর আমার অনেক আগের থেকে ছোটবেলা থেকে আগ্রহ ছিল। আমি যখন ইভেন এমনকি ক্লাস 8-এ যখন ছিলাম তখন আমি আমার টিচারদেরকে ফিলোসফিক্যাল কোয়েশ্চেন করতাম, তখন তারা অ্যান্সার দিতে পারতো না। তারপরে সক্রেটিসকে যেরকম তাকে বলে তো ট্রাবল মেকার, আমার টিচার আমার বাবা মাকে ডেকে বলা হয়েছিল যে এই ধরনের কোয়েশ্চেন প্রশ্ন করতেছে, এটা তো বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করে ফেলতেছে। তো এই ধরনের প্রবলেমও পড়া লেগেছিল ছোটোবেলায় ফিলোসফিক্যাল কোয়েশ্চেনের পরে। বাট আন্ডারগ্র্যাডে যখন উঠি, যখন আমার একজন টিচার ছিলেন, তিনি নরমান সোয়াৎজো, আমেরিকান, তো উনি বেসিক্যালি আমাকে যখন ফিলোসফিক্যালি ইন্ট্রোডিউস করালো তখন আই লার্ন যে আমার যেগুলি কোয়েশ্চেন ছিল এগুলির অ্যান্সার আসলে ফিলোসফিতে আছে, যার ফলশ্রুতিতে আমি মাস্টার্স করলাম ইউকেতে, ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে ফিলোসফির উপরে। আচ্ছা, মাশাআল্লাহ। সো এরপরে হচ্ছে আমরা ধরেন আপনাকে দেখছি 2013 সালে আপনি সাপ্লাই ছিলেন, তারপর 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে ছিলেন এবং 2024 সালের এই জুলাই আন্দোলনেও মানে খুব ক্রিটিক্যাল একটা মুহূর্তে আপনি হচ্ছে ওখানে ছিলেন। সো ভাই মানে এই যে একটা তো ফিলোসফি নিয়ে আমরা জানলাম যে আপনার 15 মিস করেছেন। আচ্ছা, 15তে কি ছিল এটা? ভ্যাটের আন্দোলন। ও আচ্ছা আচ্ছা, ওইটাই তো মূলত প্রাইভেটের যে সব স্টুডেন্টদেরকে একত্রিত করা, ওটা 2015-তেই আমরা
করেছি। এর আগে কিন্তু 15ই আন্দোলনের আগে কিন্তু একসাথে প্রাইভেট স্টুডেন্টরা ডিপ্লয় করে, এরকম হয়নি এর আগে। আচ্ছা, ওইটার ওইটা মনে হয় একটা পজিশন। মানে আপনাদের সবাইকে একত্র করার একটা ইয়া ছিল মনে হয়। হ্যাঁ, কেন ওইটা মূলত আমরা অর্গানাইজ করেছি যে হোয়াট এভার ডু অর ডাই উই হ্যাভ টু স্ট্যান্ড এগেইনস্ট দিস। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই যে মানে স্বাভাবিকভাবেই এই যে আন্দোলনগুলোর মধ্যে আপনি যে মানে জয়েন করছেন, এইটার আপনার মানে মোটিভ কি ছিল? বা কোন জায়গা থেকে আপনি এগুলোর মধ্যে ইয়ে করছিলেন? যেহেতু আপনি স্বাভাবিকভাবেই জেনারেলে পড়াশোনা করছিলেন। শাপলাটা একটু ভিন্ন রকম। হয়তো পরে এই যে 18 বা 15 এগুলো স্বাভাবিক এঙ্গেজ হওয়া যায়। তো ওই জায়গাটা আপনার মোটিভ কি ছিল? 2013-তে? হ্যাঁ, হ্যাঁ। না, এখন অবভিয়াসলি ওখানে যেই মোটিভ সবারই ছিল, আমারও ছিল। 1 নাম্বার মোটিভ ছিল যে ফর এক্সাম্পল আ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডাইরেক্টলি এরকম আজে-বাজে কথা বলছে। এটা তো মানে অ্যাকসেপ্টেবল ছিল না, কারো জন্যই না। এবং এজন্য আপনি দেখেছেন 2018 ওই মানে 13 তে মানে সব ধরনের মানুষই মাঠে নেমে গেছে। জেনারেল বলেন, মাদ্রাসা বলেন, সবাই একসাথেই নেমেছে এবং শহীদ হয়েছে। এখানে একটা মানুষের ভুল ধারণা আছে যে ওইখানে সব মানে হুজুরাই মারা গেছে। নট ট্রু। হ্যাঁ, হ্যাঁ। আমরাও গিয়েছি জেনারেল লাইনের, এবং আমাদের বুয়েটের স্টুডেন্ট একজন শহীদ হয়েছে ওখানে। সো এখানে সব ঘরানা, আমার কাজিনরাও গিয়েছে। আচ্ছা। তো এই আরকি। এটা একটা মোটিভেশন ছিল। আর তখনও উই রিয়ালাইজড, আমি জানতাম। আমি তখন আমার পলিটিক্যাল পারসেপশন বলেছিল যে যদি শেখ হাসিনা এই আ ইয়েটাকে দিয়ে, শাহবাগকে দিয়ে সে তার ক্ষমতা জাস্টিফাই করবে। এবং ওই টাইমে আমি ফেসবুকে লেখালেখি করেছিলাম আচ্ছা। যে ভবিষ্যৎ এটা যদি হয় তাহলে ভবিষ্যৎ ইজ ডার্ক ফর আস, এবং সেটা তাই করেছে। হ্যাঁ, সেটাই তো। সে লিজিটিমেসি জেনারেট করেছে যে আমার বৈধতা আছে আইন পরিবর্তন করা, সংবিধান পরিবর্তন করা। সে সেটা করে কি করলো? সে মোর অর লেস এমনভাবে সংবিধান ক্রিয়েট করলো যেখানে সে ফরএভার পাওয়ার ক্ষমতায় থাকবে। হ্যাঁ। সো এইজন্য আমার একটা মোটিভেশন ছিল যে আই উইল ট্রাই টু স্টপ দিস। যদিও এই সেকেন্ডারি যে অবজেক্টিভ সেটা আমি মানে আমরা অ্যাচিভ করতে পারিনি। বাট প্রাইমারি অবজেক্টিভ যেটা ছিল যে শাহবাগকে উঠিয়ে দেওয়া, সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি উইথ আওয়ার হ্যাঁ, ব্লাড অবভিয়াসলি। আলহামদুলিল্লাহ। সো আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া যে এমনিতে ধরুন মানুষ হিসাবে আমি আপনি আমাদের সবারই অনেক মানে পার্সোনাল লাইফে অনেক ভুল হয়। এটা স্বাভাবিক। ভুল থেকে আমরা মানে পার্সোনালি আমরা আবার চেষ্টা করি ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। তবে আপনার যখন হচ্ছে এই যে জুলাই আন্দোলনে আপনি ছিলেন, জেলে ছিলেন, ওই টাইমটাই হচ্ছে খুব সম্ভবত আপনার বাবা কিংবা আপনার মা কেউ একজন বলছিল যে মানে আমার ছেলে ওর যদিও শারীরিকভাবে ইয়ে কিন্তু যেটাকে ও রাইট মনে করে হুম। ওইটার জন্য ও মানে ওর পক্ষে যা কিছু করা সম্ভব সবকিছু ও করার চেষ্টা করে। এটা তো আমরা দেখছি। সো আমরা মানে বিভিন্ন টাইম পিরিয়ডে দেখলাম যে আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার যতটুকু ইয়ে ছিল আপনি সেটা ট্রাই করছেন। রাইট। এখন রিসেন্টলি হচ্ছে আমরা ধরেন একটা বিষয় নিয়ে অনেক কথাবার্তা হইতেছে। নারী অধিকার কমিশন হইছে। সেখানে ওরা কিছু বিতর্কিত জিনিস আনছে বা এমন কিছু বিষয় আনছে অধিকার নিয়ে যেটা আসলে ধরেন কিছু মেক সেন্স করে না বা মানুষ এগুলো নিয়ে রিঅ্যাকশন করছে। সো এইটা নিয়ে আসলে আপনার মানে অবজারভেশন বা এটাকে ওভারঅল আপনি কিভাবে দেখতেছেন? এখন এটা এটা একটা দীর্ঘ আলোচনা, বা যদি সংক্ষিপ্ত আলোচনা করি, প্রথম যে মূল প্রশ্নটা দিয়ে আমাদের শুরু করতে হবে সেটা হচ্ছে অধিকার কি জিনিস? আপনি অধিকারে বিশ্বাস করেন? আমি মেইনলি হচ্ছে যদি মানে আমার কথা বলেন তাইলে আমি হচ্ছে দেখি যেভাবে যেমন এখনকার যে রাষ্ট্র তার দায়বদ্ধতা থাকে বা তারা যেটা মনে করে যে হুম। নাগরিকদের কিছু অধিকার আছে, নাগরিকদের এই অধিকারগুলো দিতে হবে। নো, মানে নো, নো। আমি এইজন্যই নাগরিকদের অধিকার আছে, এটা তো সবাই ক্লেম করতেছে হুম, আমাদের অধিকার আছে। বাট ওর জিনিসটা কি? আমি এটা যে একটা গ্লাসকে আমার গ্লাস বলতে হবে, একটা চিকেন ফ্রাইকে চিকেন ফ্রাই বলবো। বাট অধিকার জিনিসটা কি আসলে? এটা কি দিয়ে তৈরি? অধিকারটাকে আমি ওইটা বলার আগে আমি মানে আরেকটু পেছনে যাইতে চাইতেছিলাম। সেটা হচ্ছে যে আমি আসলে এভাবে দেখি না। আমি দেখি হচ্ছে যে আল্লাহ তো আমাদেরকে তৈরি করছেন। তৈরি করার রাইট, পরে উনি হচ্ছে আমাদের রুল দিয়ে দিয়েছেন। রাইট। তো আমাদেরকে উনি কোরআন শরীফে কিভাবে মানে অ্যাড্রেস করছে ইবাদ হিসাবে বা বান্দা হুম, হিসাবে। সো এখন আমি আসলে যে মানে আমার এটা পাওয়ার অধিকার, ওটা পাওয়ার অধিকার এইভাবে দেখার চেয়ে আমি দেখি যে আমি হচ্ছে আল্লাহ তাআলার গোলাম হিসাবে আমাকে কিছু জিনিস দিয়ে দিছে তুমি এইভাবে চলবা। সো এখন আমি ওইটা হচ্ছে মানে ওইটা হচ্ছে আমার কি মানে অধিকার যদি বলি হুম, আরকি বা আ অধিকার শব্দটা আমি ইউজ করব না। মানে আমার উপর কিছু হুকুম আছে সেগুলো আমি মানব। আর কিছু আছে যেগুলো হয়তো আমি পরিহার করব। হুম, এটা হচ্ছে মানে আমি বিশ্বাস করি। হুম। বাট ওই যে সাধারণ মানুষজন যেটা বলে যে আমার এই অধিকার আছে, এই অধিকার আছে ওইটা আসলে আমি বিশ্বাস করি না। বাট যদি আমি এভাবে আপনাকে জিজ্ঞেস করি, সাধারণ মানুষ যখন অধিকারের কথা বলে তখন সে কি আচ্ছা, বোঝে? সাধারণ মানুষজন যেটা বুঝে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এমন কিছু গ্রাউন্ড বা এমন কিছু ভিত্তি যেটা তাকে কোনো একটা কাজ করার মানে কি দেয়? অনুমতি দেয় আরকি।
গুড, এটা একটা হতে কিছু পারে। বিশ্বাস বা কিছু মূলনীতি যেটা হ্যাঁ, সার্টেন একটা জিনিস করার জন্য তাকে অ্যালাউ করে। ওকে, সার্টেন একটা জিনিস করার জন্য অ্যালাউ করে, দ্যাটস ওয়ান ওয়ে অফ সেইং ইট। বাট আমরা তো বলি আমাদের খাবারের অধিকার আছে, বাট আমরা তো আমার শিক্ষার অধিকার বলেন, আমি যদি বলি বাসস্থান বা হ্যাঁ চিকিৎসার অধিকার। শিক্ষার অধিকার, সেটা হ্যাঁ, তো আমাকে অ্যালাউ করার কিছু নাই। আমি তো তখন স্টেটের কাছে একটা কিছু চাচ্ছি, প্রাপ্য। এটাকে বলে পজিটিভ রাইটস। যখন আমি সোসাইটি বা অন্য কারো কাছে কিছু চাই, হুম, এটা হচ্ছে পজিটিভ রাইট বলে ওয়েস্টার্ন ফিলোসফিতে। আচ্ছা, আর নেগেটিভ রাইটস হচ্ছে আমি কিছু করব সেটাতে যাতে কেউ বাধা না দেয়, এটাই এটা একরকম। একটা রাইট। তো এখন এই দুইভাবে ভাগ করা, এটা আবার আরো ভাবে ভাগ করা যাবে, সেটা হচ্ছে আইনি অধিকার এবং নৈতিক অধিকার। আচ্ছা, আইনি অধিকার আবার ভাগ করা যাবে হোফেল্ড অ্যানালাইসিস দিয়ে, সেটার আবার 4টা মেইন আছে, রাইট, প্রিভিলেজ। বাট আমি আলটিমেটলি কথা হচ্ছে যে অধিকার বলতে মানুষ যেটাকে বুঝে, সেটা আমি এত কমপ্লিকেটেড যাওয়ার আগে একদম সিম্পল ভাষায় যদি বলি, আমি অন্য কারো কাছে কিছু চাওয়া। বাংলাদেশের মানুষ অধিকার কথাটা ব্যবহার করে, বাট তারা কি বলে বা এটা কি বোঝায় সেটা তারা শিওর না। মূলত ওয়েস্টার্ন ফিলোসফিতে অধিকার হচ্ছে সমাজের বা আমার পারিপার্শ্বিক মানুষের কাছে কিছু একটা চাওয়া। এটা হচ্ছে মেইনলি ওয়েস্টার্নে হচ্ছে অধিকার বলতে বোঝায় নাকি ইন জেনারেল? ওভারঅল যদি ওভার সিম্পলিফাই করে বলি, জিনিসটা এরকম, মানে আমার ব্যাপার না, আমি থার্ড পার্সনের কাছে তার বিহেভিয়ার কিংবা তার কাছে কিছু চাচ্ছি। আমি যদি নেগেটিভ অধিকার বলি, আমি পানি খাচ্ছি, আমাকে তুমি বাধা দিও না, তখন আমি কি করছি, তার কাছে আমি বা আপনার কাছে আমি চাচ্ছি যে আপনি আমার এই কাজটা করাতে বাধা দিবেন না, দ্যাট ইজ মাই রাইট। হুম, সো এটা কিন্তু এখন আপনি তো বলতে পারেন না তোমাকে বাধা দেওয়া আমার অধিকার, বাট আপনি এটা বলতেছেন না। না, তো আমি যখন বলছি পানি খাওয়ার অধিকার আছে, তখন আমি আপনার কাছে বলছি যে আমি এই কাজটা করলে আপনি যত আমাকে বাধা না দেন। অর্থাৎ অন্য একজন মানুষের কাছে চাচ্ছে যে সে হ্যাঁ, আমার সাথে এই ধরনের আচরণ করুক কিংবা করুক না। এক্স্যাক্টলি। সো অধিকার জিনিসটা হচ্ছে এটাই, যে অন্য থার্ড পার্সনের কাছে তার অ্যাটিটিউড বা বিহেভিয়ার আমার জন্য পরিবর্তন করতে হবে। আচ্ছা, সো এইটা তো হচ্ছে জেনারেল অধিকারের কথা বললেন। বাকি ওয়েস্টার্নদের কাছে অধিকার বলতে ওরা কি বুঝায় এবং ওরা কি কি অধিকার বোঝায় এবং ওদের এই যে অধিকার বলতে যেই জিনিসগুলো বোঝায় এটার ভিত্তিগুলো কি কি, মানে আপনি কি মনে করেন? এখন মূলত এখানে বিষয়টা হচ্ছে ওদের যে অধিকার তত্ত্ব বা রাইটস ফিলসফি, এটার অনেক তত্ত্ব আছে। এটার অনেক তত্ত্ব থাকার কারণ আছে, বিকজ ওরা হচ্ছে ইউরোপ থেকে এই আইডিয়াসগুলো আসছে। আর ইউরোপের সমস্যা হচ্ছে যে ইউরোপের যে ক্রিশ্চিয়ানিটির বাইবেল কি বলে এটা কিন্তু ফিক্স না। বাইবেলকে তারা কিন্তু ওয়ার্ড অফ গড বলে না, আল্লাহর বাণী বলে না, এটা হচ্ছে ডিভাইনলি ইন্সপায়ার্ড। কেউ একজন লিখেছে, সে হচ্ছে হোলি স্পিরিট দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। তো এই ধরনের মূলনীতি যখন তারা ধরে, তখন পশ্চিমা দার্শনিকরা তাদের নিজের মতো অধিকার তত্ত্ব ক্রিয়েট করার এখতিয়ারটা রাখে, কারণ তার বাইবেল স্ট্রেট হ্যাঁ, বলে দিচ্ছে না তাকে। তার বাইবেল বলছে ইটস হইতেও পারে, নাও হতে পারে। সো এই জন্য স্ট্রিক্ট কিছু দিচ্ছে না। না তাকে, মানে ইভেন তার বাইবেল যে ওয়ার্ড অফ গড সেটাও তো না, হুম, সে হুম। তো সেটা দাবিও করছে না। মানে খ্রিস্টান স্কলাররা কিন্তু দাবি করে না যে বাইবেল ইজ দ্য ওয়ার্ড অফ গড, দে ডোন্ট সে দ্যাট। সে বলছে ডিভাইনলি ইন্সপায়ার্ড, এটা মানুষের লেখার সাথে মিক্সড আছে এখানে। বাট মানে আপনি এটা বাইবেলকে ওয়ার্ড ফর ওয়ার্ড না দেখে হলিস্টিক্যালি সব কিছু মিলিয়ে একটা যে আধ্যাত্মিক বার্তা আছে সেটা আপনি দেখবেন। তো এইটার উপর এরকম যখন অবসকিউর খ্রিশ্চানিটি আছে, তো পশ্চিমা দার্শনিকরা যারা খ্রিস্টান ছিল, যারা মনে করেন নাস্তিকও ছিল, বা দে আর স্টিল ফান্ডামেন্টালি ইনফ্লুয়েন্স বাই ক্রিশ্চিয়ানিটি, তো তারা তখন বিভিন্ন রকমের অধিকার তত্ত্ব দিয়ে দিয়েছে। এখন আপনি যদি বলি পশ্চিমাদের অধিকার তত্ত্বটা কি, ইউ কান্ট সে ইট, বিকজ ওনাদের অনেক তত্ত্ব আছে। মানে আমি যদি বলি ওয়েলফেয়ার রাইটস থিওরি, তারপরে আছে আপনার নো থিওরি অফ রাইটস, তারপরে আছে মানে কান্টিয়ান রাইটস থিওরি, অনেক রকমের থিওরি আছে। তো এগুলো তো মানে কাউন্টলেস, অনেক। বাট মূল প্রবলেম হচ্ছে ওখানে, ওদের খ্রিশ্চানিটি ধর্মের উপর যেহেতু এত ফ্লেক্সিবিলিটি, তারা বিভিন্ন থিওরিজ বিভিন্নভাবে অধিকার তত্ত্ব দিয়েছে। এখন আপনি যদি বাংলাদেশ যেটা মনে করে যে ওয়েস্টার্ন অধিকার তত্ত্ব কি, সেটা আসে জন স্টুয়ার্ট মিলের থেকে। আচ্ছা, জন স্টুয়ার্ট মিলের আগেও ফ্রেঞ্চ রেভলিউশনের এক লাইন, সেটাকে বাঙালি অনেক সময় কোট করে, কি, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু অ্যাজ লং এজ ইট ডাজন্ট হার্ম এনিওয়ান। মেইন একটা আমি কথা। যা খুশি তাই করতে পারবো যতক্ষণ না আমাকে অন্যরা ক্ষতি না করবে, মানে অন্যকে আমি ক্ষতি না আমি করি। ক্ষতি করব না। এইটা জন স্টুয়ার্ট মিল বলে গেছে, এবং আগেও বললাম ফ্রেঞ্চ রেভলিউশনের সময় বলে গেছে। তো তাদের মূল ভ্যালু ছিল হচ্ছে লিবার্টি বা স্বাধীনতা।
Exactly. ওনার মিলের কথা ছিল যে স্বাধীনতা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এইটার উপর ভিত্তি করেই আমাদের মানে এটা এমন একটা জিনিস, এটাকে আমরা যদি ব্লক করি তাহলে আমাদের সমাজের ওদের- ইউটিলিটি হ্যাঁ, সব স্বাধীনতা হয়ে যাবে। না, স্বাধীনতা না, ওটা হচ্ছে আচ্ছা, মানুষ যে মনে করে মিলকে মনে করে যে এটাই তার তত্ত্ব, না, সে হচ্ছে ইউটিলিটেরিয়ান। তার নৈতিক দর্শন হচ্ছে যে যেই জিনিসটা করলে সমাজের ওভারঅল সুখ বাড়ে বা ইউটিলিটি বাড়ে সেই জিনিসটাই করা নৈতিক। আচ্ছা, এটা হচ্ছে তার নৈতিক মানদণ্ড, এবং এই নৈতিক মানদণ্ড থেকেই বা তত্ত্ব থেকেই সে অধিকার তত্ত্ব তৈরি করেছে। সেখানে সে বলতে চাচ্ছে যে স্বাধীনতা এমন একটা জিনিস, ব্যক্তি স্বাধীনতা এমন একটা জিনিস যে এইটাকে যদি আপনি কোনোভাবে ব্লক করেন তাহলে সমাজের সুখ ওভারঅল লং টার্মে কমে যাবে। বাট দ্য প্রবলেম ইজ ইটস নট ট্রু। যদি আপনি এখনো দেখেন, আপনি যেসব দেশে এরকম ব্যক্তি স্বাধীনতার উপর ফোকাস করে একটা সমাজ গড়ে উঠেছে, ইউ ক্যান টক অ্যাবাউট ইউকে, ইউ ক্যান টক অ্যাবাউট আমেরিকা, ইউ ক্যান টক অ্যাবাউট মানে এনি নাম্বার অফ কান্ট্রিজ, দেখবেন হাইয়েস্ট নাম্বার অফ ডিপ্রেশন রেট, হাইয়েস্ট নাম্বার অফ সুইসাইড রেট, হাইয়েস্ট নাম্বার অফ পিপল ইন প্রিজন, আমেরিকা ইজ দ্য হাইয়েস্ট। সো আপনি যদি বলেন স্বাধীনতার মানে ব্যক্তি স্বাধীনতা এত ইম্পর্টেন্ট যে এটাকে আমি যদি ক্যান্সেল আউট করি তাহলে আমার ওভারঅল সমাজের সুখ হ্যাঁ, হ্যাপিনেস কমে যাবে, দ্যাটস নট ট্রু। আপনি কম্পারেটিভলি বলেন, মানে এখন আপনি ওয়েস্টার্নরা যারা আছে, তারা যারা বিভিন্ন ইউএই বলেন, সৌদি আরব বলেন, তারা যখন ওখানে ভিজিট করে তারা কিন্তু বলে যে উই হ্যাভ নেভার বিন হ্যাপিয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে ইউ আর সেফার ইন দ্য স্ট্রিটস অফ মাক্কা অ্যান্ড মদিনা দেন ইউ আর ইন নিউ ইয়র্ক অর লন্ডন, তাই না? মানে অনেকে তো বলে লন্ডন ইজ দ্য নাইফ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে যে মিলের যে মূল কথা যে আমি আমার লিবার্টি যদি বাড়াই, ম্যাক্সিমাইজ করি, ইন্ডিভিজুয়াল লিবার্টিতে হাত দেওয়াই যাবে না, দিলেই আমার হ্যাপিনেস সমাজে কমে যাবে। হ্যাপিনেস কমে যাবে, মানে ইটস ওভার সিম্পলিফিকেশন বাট কমে যাবে, দ্যাট ইজ ফলস। তাহলে তার তত্ত্ব, তাহলে তার ওইটার উপর, ওই আইডিয়ার উপর যে তত্ত্ব তৈরি করেছে সেটাও ফলস। কারণ সে যখন বলতেছে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাজ লং এজ ইট ডাজন্ট হার্ম এনি ওয়ান, হি ইজ সেইং যে এইটা করার ওয়াই শুড আই ডু দিস, বিকজ এটা যদি না করি তাহলে আমার ওভারঅল ইউটিলিটি কমে যাবে ইন দ্য লং রান, বাট আমরা দেখছি না। এইটা একটা কথা। এখন দি আইডিয়া যে নৈতিকতার সাথে ওভারঅল সমাজের হ্যাপিনেস কানেক্টেড, এইটা এইটা হচ্ছে আর একটা নৈতিক দার্শনিক তৈরি করেছে যার নাম হচ্ছে জেরেমি বেনথাম। আচ্ছা। এখন বেনথাম তার নিজের বইতে লিখেছে যে জিজ্ঞেস করেছে এটার প্রমাণ কি, যে তুমি যে বললা সমাজের সাথে, সমাজের হ্যাপিনেসের সাথে নৈতিকতার সম্পর্ক আছে, ও আমি যদি সমাজের যে কাজ করলে সমাজের ওভারঅল হ্যাপিনেস, ইউটিলিটি, বেনিফিট বাড়ে, সেই কাজটা নৈতিক, এটা প্রমাণ কি? তখন জেরেমি বেনথাম নিজের বইয়ে নিজেই লিখেছেন যে এটার আসলে কোনো প্রমাণ নাই। তাহলে কেন মানবো বলে জিজ্ঞেস করো না, জাস্ট মানো, ভারবেটাম এরকম লিখেছে। সো তাহলে যেই তত্ত্বের উপর ভিত্তি করে মিল একটা তত্ত্ব লিখেছে, সেই তত্ত্বের যে ফাউন্ডিং ফাদার সে নিজেই বলছে আমার তত্ত্বের কোনো প্রুফ নাই। ইউ ক্যানট প্রুভ যে সমাজের ওভারঅল ইউটিলিটি বাড়ালে এটাই নৈতিক। এইটা যে অযৌক্তিক, এইটার প্রুফ আবার দিয়ে গেছে আরেকজন যার নাম হচ্ছে ডেভিড হিউম। হিউম বলে গেছে ইজ থেকে কখনো অটে যাওয়া লজিক্যালি ইম্পসিবল। ইট ইজ দ্য কেস যে আমার ভাত খেতে ভালো লাগে, এটা একটা কেস, এটা ট্রু, বাট ইট ইজ নট দ্য কেস যে আমার ভাত খেতে ভালো লাগে দেখে ভাত খাওয়াটা নৈতিক। এই দুইটা কানেক্ট করা যায় না। না। সো যখন বেনথম বলছে যে ইট ইজ দ্য কেস যে মানুষ নিজের সুখ বাড়াতে চায়, বাট দ্যাট ডাজন্ট মিন মানুষের সুখ বাড়ানোই নৈতিক, এটা লজিক্যাল না। কানেকশন না। এটা আবার স্কটিশ দার্শনিক হিউম বলে গেছেন। সো এইটা হচ্ছে একটা অবজেকশন মিলের যে তত্ত্বের, যে ইট ইজ ওকে টু ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু অ্যাজ লং এজ ইট ডাজন্ট হার্ম এনি ওয়ান। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস। আরেকটা প্রবলেম হচ্ছে হার্ম বলতে উনি কি বোঝায়? হোয়াট ইজ হার্ম? আমাকে বলেন তো, হোয়াট ইজ হার্ম? হার্ম কি? এটা তো ডিপেন্ড করে, সবার কাছে তো সবকিছু হার্মফুল মনে হবে না। তাহলে কি আমরা ধরে নিব মিল ফিজিক্যাল হার্মের কথা বলছে? চিন্তা করে দেখেন, হার্ম উনি বলছে, ওনার উক্তিটা হচ্ছে আপনি যা খুশি তাই করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত এটা অন্যের কোনো ক্ষতি না করে। ওকে, ভেরি গুড, ক্ষতি করলাম না। বাট মিল কিন্তু ক্লিয়ারলি কখনো বলে নাই ক্ষতি বলতে উনি কি বুঝে। এখানে অন্য দার্শনিকরা এসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছে। ক্ষতি বলতে কি বুঝে? উনি কি ফিজিক্যাল বুঝিয়েছেন? আমি যদি কাউকে ফিজিক্যালি ক্ষতি না করি তাহলে কি ইজ ইট ওকে? না, এটা তো ওকে হওয়ার কথা না। কেন? মানসিকভাবে সে কষ্ট পেতে পারে। ওকে, তাহলে ধরেন
ধরেন একজন আপনার দাড়ি দেখে আমি কষ্ট পাচ্ছি, তাহলে কি এখন আমার এটা কি, তাহলে আমি মানে অনেক মানে ইয়ে হচ্ছে আমার না, এটা লজিক্যাল কিছু হইলো না তো। Make না, sense লজ করতেছে। কেন হচ্ছে না? আমি কি নিয়ে কষ্ট, এটা আপেক্ষিক না? হ্যাঁ হ্যাঁ এখন ধরেন ফর এক্সাম্পল আপনি দেখতেছেন একজন সামওয়ান যে খুব ভালোভাবে ড্রেস আপ ইয়ে পরা নাই, সে আন্ডারওয়্যার পরে হাঁটতেছে, লেটস সে এটা একটা প্র্যাকটিক্যাল ইয়ে দেই। সে ধরেন একটা মেয়ে একটা বাসে উঠলো, তার পাশে একটা ছেলে বসলো, সে ছেলে শার্ট প্যান্ট খুলে আন্ডারওয়্যার পরে মেয়েটার পাশে বাসে বসে রাখলো। বাংলাদেশের ক্ষেত্রে ইজ শি বিং হার্মড? অবশ্যই। অবশ্যই। কেন? এটা তো আসলে মানে প্রথমেই তো বললাম সবার কাছে তো সমান হবে না। একজনের কাছে শারীরিক ক্ষতিটা মানে এটা বড় হিসেবে দেখবে, আরেকজনের কাছে তার মানে মানসিক যে একটা অস্থিরতা তৈরি হবে স্বাভাবিকভাবে ওখান থেকে, এটা সে হার্মফুল তাহলে মনে আমি করতেছে। লিগালি আমি সেটা ইয়ে করবো কিভাবে, কোয়ান্টিফাই করবো কিভাবে? আমি কি লিগালি মানে আমি যদি আইনের কাঠগড়ায় দ্বারা কিভাবে এই নীতিটা আমি আইনে প্রয়োগ করব? আমি যদি বলি মানসিক, তাহলে আমি এটা প্রয়োগ করবো কিভাবে? আমি তো এটা মানুষ তো আবেগিক, আমার ব্রেন স্ক্যান করে যদি দেখান, হ্যাঁ করতেই পারে। তো অনেক কারণে তো মানুষ আগে আমেরিকায় তো কালো মানুষের ওর রেস্টুরেন্টে ঢুকলে এটা তো হচ্ছে মানসিকভাবে আঘাত পাচ্ছে। হ্যাঁ, সো এইটা মানে ডিভাইন কিছু তো এটা মানে না এখানে, যে মানে হার্মফুলের উনি যেহেতু নিজেই বলে নাই, হ্যাঁ, সো এটা মানে যে এক একজনের মতো নিয়ে নিচ্ছে এবং সেই জন্যই তো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। রাইট। প্র্যাকটিক্যালি আপনি যদি চিন্তা করেন, জাস্ট প্র্যাকটিক্যালি হার্ম প্রিন্সিপালের হার্মটা, এটা ইজ নট ওয়েল ডিফাইন্ড। আর যদি মানসিকভাবে মানুষের তো এক একজনের চিন্তা ভাবনা ধ্যান ধারণার কারণে সে অনেক কারণে অনেকভাবে আঘাত পাচ্ছে। আচ্ছা, আপনি যদি হার্ম প্রিন্সিপাল ধরেন কেউ একটা হারাম রিলেশনশিপে আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হারাম রিলেশনশিপে আছে, মেয়েটা সে চিন্তা করলো যে আই এম নট গোনা বি ইন দিস রিলেশনশিপ, সে চলে গেল ভেঙে, তাহলে আমি মানসিকভাবে কষ্ট পেয়েছি না? অবশ্যই। তাহলে সে আমাকে হার্ম করলো না, যদি আমি মানসিকটা ধরি। হুম। এখন আসেন ফিজিক্যালি, আমি ফিজিক্যালি যদি হার্ম প্রিন্সিপালটা ধরি, আমি যা খুশি তাই করবো অ্যাজ লং এজ ইট ডাজন্ট হার্ম এনিওয়ান, এই তো? হুম। ওকে, ওই যে আমি আবার এক্সাম্পলটা দিব, ওই ইন্ডিয়ায় একটা মানে নিউজ পেপারটা আর্টিকেলটা আছে আমার কাছে, একটা মেয়ে বসেছিল, একটা ছেলে তার পাশে বসেছিল, তারপরে সেই ছেলেটা কি করলো, সে বসে মেয়েটার দিকে তাকিয়ে সে তার প্রাইভেট পার্টস টাচ করা শুরু করলো, সে তো মেয়েটাকে টাচ করে নাই, তাহলে আপনি হার্ম প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করতে পারবেন? তো ইজ নট ফিজিক্যালি হার্মিং হার। আচ্ছা, এইবার আসেন আরেকটা এক্সাম্পল, বাংলাদেশি একজন মানসিক একটা স্টুডেন্ট ছিল, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, সে ডিরেক্ট মালয়েশিয়া থেকে ঢাকা সিটিতে প্লেনে আসার সময় সে প্যান্ট খুলে হস্তমৈথুন করা শুরু করে দিয়েছিল ইয়েতে, বাংলাদেশে? না প্লেনে। আচ্ছা। তো ফিজিক্যালি কাউকে হার্ম করে নাই, কাউকে তো টাচও করে না, সে তার নিজেকে নিজে টাচ করছে, হার্ম প্রিন্সিপাল অ্যাপ্লাই করবেন কিভাবে? সো Difficult. সো তাহলে হার্ম প্রিন্সিপালের ভ্যালুটা কোথায় তাহলে এখানে? আমি তো ফিজিক্যালিও যখন করছি তখনও এটা তো স্যাটিসফ্যাক্টরি না, মেন্টালি যখন বলছি তখনও স্যাটিসফ্যাক্টরি না, তাহলে হার্ম প্রিন্সিপাল, হাউ এম আই সাপোজ টু ইউজ দিস? এখন বাংলাদেশের কনটেক্সটে আছেন, রিসেন্ট কনটেক্সট দেখেন, এই হার্ম প্রিন্সিপাল, এই মিলের থিওরি বুঝে হোক না বুঝে হোক, বাংলাদেশে এটা একদম আপাদমস্তক ছড়িয়ে গেছে। কিভাবে? ওই দেখলেন একজন একটা ছেলে এসে একটা মেয়েকে যে বলল যে আপনার ওড়না নিয়ে যে বলল, হ্যাঁ। এখানে আপনি অ্যানালাইসিস করেন তো, আপনি করেন, আপনাকে দিয়ে দিলাম, হার্ম প্রিন্সিপাল অ্যাপ্লাই করেন এখানে। এইখানে সে মানসিকভাবে হচ্ছে, কিন্তু এটাকে তো আসলে আমরা ডিফাইন করতে পারতেছি না। সে কে মানসিকভাবে হার্মড হচ্ছে? এই যে মেয়েটাকে সে বলছে। তো এখন ছেলেটাও তো দাবি করতে পারে যে আমি মানসিকভাবে হার্মড হচ্ছে, ওনার ওড়না এইভাবে হ্যাঁ, সেও তো একদম দাবি একদম। করতে পারে। এখন আসেন ফিজিক্যাল হার্মের কথা, সে তো ফিজিক্যালি হার্ম করে নাই। না। এখন আসেন মাই বডি মাই চয়েসের কথা, হিজ মাউথ হিজ চয়েস, অবশ্যই। তাহলে ওকে অ্যারেস্ট করা হলো কেন? কোন প্রিন্সিপালে? হ্যারাসমেন্ট? সেও তো, মেয়েটাও তো করছে, না। মানে যেই ইসে করছে যে সে তাকে বলছে, হুম, সে মানে শারীরিকভাবে তো সে কিছু করে নাই, রাইট। সে বলছে বাস, এই জন্য হচ্ছে সে কষ্ট পাইছে। হ্যাঁ, তো মেয়েটার যে মানে অ্যাপিয়ারেন্স ছিল, হ্যাঁ, মানে আপনার অনুযায়ী যে এখানে যেটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, সো রাইট, এটাও তো তাকে কি করছে, ছেলেটাকে হার্ম করতেছে। রাইট। সো মেয়েটাকেও জেলে নেওয়ার কথা ছিল। মানে ডিপেন্ড করে, হ্যাঁ, এটা তো বাংলাদেশের মেইন প্রবলেম তো ফিলোসফিক্যাল ইনকনসিস্টেন্সি, বাংলাদেশের কোনো ফিলোসফি নাই। সো যেহেতু আমাদের কোনো ফিলোসফিক্যাল কনসিস্টেন্সি নাই, উই ডোন্ট নো হোয়াট উই আর ডুইং, মানে আমাদের লিগাল সিস্টেমের কোনো ফিলোসফি নাই,
সো ইভেন আওয়ার লিগাল সিস্টেম ডাজন্ট নো হোয়াট ইউ ডুইং। যদি আপনি যেহেতু এদেরকে বা আমার যেই ছেলেটা বললো যে তাকে তো আপনি হার্ম প্রিন্সিপাল শিখিয়েছেন, তাকে তো আপনি শিখিয়েছেন, বা বাম মানে আমরা যাদেরকে শাহবাগী বলি, শাহবাগীরাই তো আপনি তো শিখিয়েছেন মাই বডি মাই চয়েস। ও তো আপনার শিক্ষা নিজের অ্যাপ্লাই ভিতরে, করছে। হ্যাঁ, নিজের ভিতরে ইন্টারনালাইজ করেছে, এবং সে কি করলো, সে বলল মাই মাউথ মাই চয়েস। আপনি আমেরিকার একটা মেয়েকে ডাক দিয়ে যদি বলেন আপু একটু দাঁড়ান, আমেরিকা, ইউ আর ইন আমেরিকা, আপু একটু দাঁড়ান, আপনার ড্রেস আপ আমার পছন্দ হয়নি, সে কি করবে জানেন? সে আপনাকে হয় বললো হোয়াট দ্য হেল ইজ ইউর প্রবলেম বলে 2টা গালি দিবে, চলে যাবে। হি উইল নট বি অ্যারেস্টেড বিকজ হুম, আমেরিকান লিগাল সিস্টেম, মিলের যে প্রিন্সিপাল, যে লিবার্টি শুড বি ম্যাক্সিমাইজড অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ ইজ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্টে সেটা ম্যাক্সিমাইজ করার জন্য ফ্রিডম অফ স্পিচ আছে। আমেরিকা কিন্তু এটা ইন্টারনালাইজ করে। সো আপনি কিন্তু আমেরিকা একটা মেয়েকে বলতে পারেন, যতক্ষণ না পর্যন্ত আমি বারবার বলবেন, পিছে পিছে ফলো করবেন, তখন এটা হ্যারাসমেন্ট মানে তখন শুধু বলাটার কারণে হার্ম হইতেছে এরকম না, না। আপনি এই যে কন্টিনিউ বলতেছি, কন্টিনিউ তাকে, হ্যাঁ তখন কিন্তু আপনি যদি পারমিশন নেন যে আপু আপনার সাথে কথা বলতে পারি, তারপর যদি আপনাকে তাকে যা খুশি তাই বলতে পারবেন, ইটস নট গোনা বি হ্যারাসমেন্ট। So আমাদের এখানে মানে যেটা ফলাফল দাঁড়ালো যে আমরা কি বলতেছি ওইটার যে কি গ্রাউন্ড ওইটাই আমাদের কাছে স্পষ্ট না, না, আমরা তো জানি না, আমরা হুম। আমরা না পড়েছি মিল, না পড়েছি বেনথাম। অথচ ওইগুলো আমরা দেদারসে বলে যেতেছি। হ্যাঁ, ওই যে আমি এতটুকু কি আপনি ইন্টারনালাইজ করেছেন? আমাদের এখানে অনেক, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার অ্যাকচুয়ালি আমার একটা ক্লাসে ছেলে মেয়ে দুজনেই তো ছিল, আমি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছি যে ধরেন আপনারা যারা মাই বডি মাই চয়েসে বিলিভ করেন, ধরেন আপনি একটা বাসে উঠলেন, বাসের ছেলেটা হঠাৎ করে প্যান্ট শার্ট খুলে হি স্টার্টেড ডুইং হোয়াট এভার, বাট হি ইজ নট হার্মিং এনিবডি, হিজ বডি হিজ চয়েস। কত পার্সেন্ট ছেলে মেয়ে এটা অ্যাগ্রি করবেন? জাস্ট একজন বাদে সবাই বলছে না, উই ডোন্ট অ্যাকসেপ্ট দিস। কেউ তো অ্যাকসেপ্ট করে না। তার মানে ইউ ডোন্ট অ্যাকসেপ্ট মাই বডি মাই চয়েস, ডু ইউ ডোন্ট? মানে আমার কথা কি মেক সেন্স? হ্যাঁ অবশ্যই অবশ্যই, যখন নিজের ফেভারে যাচ্ছে তখনই হচ্ছে মানে যাদের ডোমিনেন্স আছে ওরা এটাকে বলতেছে, কিন্তু মানে সব জায়গায় ওটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, তবে মানুষ করতেছে অনারিলটেরিলি। বা করতে চাচ্ছে না, হ্যাঁ তো এটা একটা ইনকনসিস্টেন্সি না? বাট আমিও যদি, আমারও তো জানতে হবে, ওই যে ছেলেটা যে হ্যারাস করলো তারও তো জানতে হবে যে মাই বডি মাই চয়েসটা কোথায়। ও তো মনে করছে হিজ মাউথ হিজ চয়েস। এখন এই ক্ষেত্রে তাকে, আমাদেরকে তো রুলটা কি সেটা আমাকে দিতে হবে। আমার লিগাল সিস্টেম বলেন, মোরাল সিস্টেম বলেন, সোর্স কিছু তো আমাকে রুলস দিচ্ছে না। এটা কি যখন যার মতো যেটা মনে চায় সেটাই। তো এই হচ্ছে মূলত, আমি যদি পশ্চিমাদের মানে একটা মানে কি বলবো অধিকারের, তত্ত্ব হ্যাঁ বলি, মিলের এটা একটা তত্ত্ব যেটা বাংলাদেশের মানুষ মোটামুটি ইন্টারনালাইজ করেছে, যার কারণে আমরা প্রবলেমগুলো দেখছি। বাট আমরা তো অবভিয়াসলি অ্যাজ মুসলিমস আমরা এগুলো কোনোটাই বিশ্বাস করি না 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 আসলে। মিলের হার্ম প্রিন্সিপাল, আর যেহেতু তাদের ফাউন্ডিং ফাদারই বলেছে এটা ভিত্তিহীন, তাহলে আমার বিশ্বাস করার কোনো কারণই নাই। না না কোনো ইয়ে নাই আসলে, এটার কোনো গ্রাউন্ডই নাই। তো সেখান থেকে আসলে ওদের তো মানে ওরা অনেক ধরনের অধিকারের কথা বলে, একদম ইয়ে করে স্পেসিফিক যদি বলি, ওদের তো ধরেন মানে আমরা ভিত্তি নিয়ে কথা বললাম, স্পেসিফিকভাবে মানবাধিকার নিয়ে ওরা যেই সব কথা বলে সেইটার আসলে ভিত্তি কেমন বা সেটার। আচ্ছা, মানবাধিকার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ওইটা আবার অন্য ট্যানজেন্ট। মানবাধিকার আসলে কোনো মানে, ওকে এখন আপনাকে আবার সেই কোয়েশ্চেনই করি, মানবাধিকার কি জিনিস? হোয়াট ইজ হিউম্যান রাইটস? মানবাধিকার বলতে কি বোঝায়? মানে আমি জন্মর ভিতরে, আমি যেদিন জন্ম হয়েছি সেটার মধ্যে কি আমার পেটের মধ্যে লেখা ছিল মানুষ হিসাবে আমি এই অধিকার দিয়ে আসছি না না, দূর থেকে? তাহলে এটা তো মানুষের বানানোই কোনো আইডিয়া। হ্যাঁ অবশ্যই, তো বানাইলো কে? বানাইলো কে? জানি না। এটা বানানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যারা ইউরোপিয়ানরা যারা যুদ্ধে জয়ী হলো, তারা মূলত আপনার এই একটা ডিক্লারেশন দিল যে দিস ডিক্লারেশন, এটা এগুলো 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 হচ্ছে। তার কমিটির মধ্যে ছিল আর 9 জন প্রবাবলি, আর 16 জন ছিল, মূলত একজনও মুসলমান ছিল না। হুম, তারা সবাই মিলে বলল দিস আর দ্য হিউম্যান রাইটস। আর তারপরে বাঙালি কি বললো? ইয়েস স্যার, দিস আর দ্য হিউম্যান রাইটস। তারা কখনো কোয়েশ্চেনই করে না যে ভাই কেন এগুলো হিউম্যান রাইটস, এটা কখনো কোয়েশ্চেন করে নাই। সো না, আমাদের এই কোরআনের রুলিংগুলোকে যেরকম হচ্ছে মেনে নেওয়ার কথা ছিল, মানে কথা ছিল বলতে মানে ওইটার মানে রিজনিং কি, ওইটা কেন হচ্ছে, এগুলো তো আমি অবশ্যই জানতে পারি, বাট মানে মানার ক্ষেত্রে যেরকম করে যে হ্যাঁ আল্লাহ এটা বলছে সো এটা আমি মানবো, এই অ্যাটিটিউডটা বা এই ধরনের আচরণটা হচ্ছে ওরা করতেছে কিসের ক্ষেত্রে? এই যে হিউম্যান রাইটসের ক্ষেত্রে। রাইট, হোয়াট এগেন? অথচ ওইটা মানুষ বানাইছে বা ওইটা মানে মুসলিমও না, না সে কিসের ভিত্তিতে বানাইছে আমি জানি না।
না কিন্তু মানতেছি হচ্ছে কোরআন যেভাবে মানা দরকার ছিল হ্যাঁ ওভাবে মানতেছি আমরা। হিউম্যান রাইটস এইটাই ট্রুথ, এটাই ট্রু, হিউম্যান রাইটসই ট্রু। ওকে, হিউম্যান রাইটস যেগুলো বললো ট্রু, ডিড হি প্রুভ ইট? সে কি প্রমাণ দিল? সে যে দিজ আর মানে সে ডিক্লেয়ার করে দিল এগুলা হচ্ছে হিউম্যান রাইটস সবার জন্য, ও কি প্রুফ দিয়েছে? কোনো প্রুফ দেয়নি। ওরা বসে 9 জন বসে না, এটা আর অ্যাকচুয়ালি একজন বানিয়েছে, তারপর আরেকজন বেসিক্যালি এটাকে এডিট করলো, 9 জন এটাকে একটু সাপোর্ট টাপোর্ট দিল, এরকম বসে রোজাভেল্ট, তারপরে এই যে মানে এই কয়েকজন ছিল, তো এরা বললো আমরা মেনে নিলাম। এখানে আপনার ওনার ইয়েটা কি আমার দেখেন, ওনার নাম হচ্ছে মাকাও মুটুয়া। তো মাকাও মুটুয়া উনি একজন আমেরিকান, উনি হার্ভার্ড থেকে পাশ করেছে আইনের উপরে। তো তিনি বললেন যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইজ আ কলোনিয়াল প্রজেক্ট। এটার কাজই হচ্ছে আপনাকে ইউরোপিয়ান বানানো। এক্স্যাক্টলি। এবং সে বলছে যে হ্যাঁ ঠিক আছে, বিকজ আমি আমি মানে কি হিউম্যান রাইটস হবে, আমি এই মানদণ্ডের ভিতরে আমার চলতে হবে, এই মানদণ্ডের বাইরে গেলে ইউ আর আ ব্যাড পার্সন। তিনি বলছেন এটা হচ্ছে ওই স্যাভেজ, ওই ইউরোপিয়ানরা যে যারা ইউরোপিয়ান না তাদেরকে স্যাভেজ মনে করে, যদিও উই ওয়ার লাইক ফার রিচার দেন দে আর। হ্যাঁ ওরা নিজের দেশের মানুষকে খাওয়াইতে পারতো না, সে আমার কাছে আমার দেশের থেকে খাবার নিত, চুরি করছে। সো তারা আমাদেরকে উল্টা স্যাভেজ বলতো এবং আমাদেরকে তারা সিভিলাইজ করার চেষ্টা করতো। এই অ্যাটলিস্ট মাকাও ওনার কথা মতো এটাই হচ্ছে তার প্রজেক্টটা, কন্টিনিউশন অফ দ্যাট প্রজেক্ট। এবং উনি বলেছেন যে যারা যারা এটাকে বিভিন্ন লোকালিও এটা অনেকে মানেন, এই তারা উনি কোট করেছেন এরকম, দে আর হিপোক্রেট এলিটস, যারা হচ্ছে এটাকে ইন্টারনালাইজ করে। হিউম্যান রাইটসকে, হ্যাঁ তারা বলছে মানে বেসিক্যালি উনি বলেছে বেইমান, বেসিক্যালি তারা ওয়েস্টার্ন জিনিসটা দেখে সেটাই তারা ইন্টারনালাইজ করছে, সেটাই তারা পুশ করার চেষ্টা করছে উইদাউট আস্কিং ওয়াই দিস ইজ ট্রু। উনি বলছেন দিস ইজ আ টোটালিটেরিয়ান প্রজেক্ট, এটা একটা ফ্যাসিস্টদের প্রজেক্ট, কারণ তুমি আমাকে বলে দিচ্ছ কোনটা রাইটস কোনটা রাইট না, আমার ওইটার ভিত্তিতে করতে হবে, আবার তুমি বলছো ওইটা ইউনিভার্সাল। হু আর ইউ টু টেল মি হোয়াটস ইউনিভার্সাল? আমার মতো একজন মানুষ, তুমি আমার মতো মানুষ আমাকে বলে দিতেছো ইউনিভার্সাল, এবং আমি সেটা মানে কি আমি যদি বলি ইউনিভার্সাল না, তুমি আমার স্যাভেজ বলবে, মানে হ্যাঁ। যেটা বলে ওরা না বলবে তুমি হিউম্যান রাইটস ভায়োলেটার। তুমি হিউম্যান রাইটস ডিফাইন করার কে? তুমি, আমি হিউম্যান রাইটস ভায়োলেটার, তুমি ডিফাইন করার কে? আমি হিউম্যান রাইটসে বিশ্বাস করি, বাট আমার হিউম্যান রাইটস তোমার ওই হোয়াইট সুপ্রিমেসিস্ট আইডিয়া থেকে তো আসে নাই। এবং এই ওনার নাম হচ্ছে মাকাও মুটুয়া, উনি বলেছেন যে তাদের যে হিউম্যান রাইটস কনসেপশন যেটা চিন্তা করে লিখেছেন, দ্যাট ইজ কমপ্লিটলি ইউরোপিয়ান ফিলোসফি। তাও আবার পুরোপুরি একটা ফিলোসফিও না, বিভিন্ন 2-3টা ফিলোসফি মিক্স করে একটা আইনি আপনার কি বলবো, মানে একটা লিগাল একটা ডকুমেন্ট। এখন ও বলবে যে আপনি তো কনসেন্ট করেছেন, যেটা আমি মানি। ডিড আই হ্যাভ আ চয়েস? ডিড আই রিয়েলি হ্যাভ আ চয়েস? আপনি আমার দেশ থেকে সব লুট করে নি। ইটস লাইক দিস, আমি আপনাকে এই বাসার মধ্যে আটকিয়ে রাখলাম 1 মাস, আপনাকে 3 দিন পর একবেলা খাবার দিয়েছি, দিয়ে লাস্টে এসে বললাম যে আপনি কি আমার হিউম্যান রাইটসটা মানবেন? না মানলে আপনি আপনার মতো থাকবেন। আপনি বাংলাদেশে এসে উই ওয়ার দি রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আপনি আমার জিডিপি ধ্বংস করেছেন, আপনি আমার ইন্ডাস্ট্রি ধ্বংস, আপনি আমার মানুষকে না খেয়ে মেরেছেন, অ্যান্ড দেন আপনি বলতেছেন আমারটা মানো, তাহলে আমার সাথে আসো। I didn't have a choice. It's not a real consent. I did not consent. It was generated consent by your force. So আবার যদি আমি মূল ফিলোসফিতে চলে আসি, সেটা হচ্ছে যে what is human rights, what is the, এবং এই যে মাকাও উনি যিনি ছিলেন, উনি একই কথা বলছেন, how do you define human rights? Who defines it? How did you define it? সেটার অ্যান্সার কি? There's no answer. সো ওদের কাছে এটা আসলে না, ওদের কাছে মানে ডিফাইন ছিল না এটা। না, ওদের কাছে ডিফাইন, ওরা বসে বসে বানাইছে, ওরা বসে বসে চিন্তা করছে কোনগুলো, বাট ইট ওয়াজ ভেরি ইউরোসেন্ট্রিক অ্যাকর্ডিং টু মাকাও, অ্যান্ড আই এগ্রি ইট ইজ ইউরোসেন্ট্রিক। আমাদের যে কনসেপশন, কেউ কি ধরেন ফর এক্সাম্পল আমাদের মুসলিম পপুলেশন হিউজ ওয়ার্ল্ডের মধ্যে, ওয়াজ দেয়ার আ সিঙ্গেল মুসলিম প্রেজেন্ট ওইখানে? নো। আমাদের ওদের একটা কনসেপশন আছে, যেটা ওদের অনেক ফিলোসফাররা চিন্তা করেছে, বলেছে যে হিউম্যান রাইটস কনসেপ্টটা ইতিহাসে তাদের আগে কেউ আনেই নাই। কমপ্লিট ননসেন্স না?
এখন একটা ব্যাপার আসে কি যে মানে স্বাভাবিকভাবে যারা ধরেন একটু লিবারেল চিন্তা করার চেষ্টা করে বা মানে ধর্মীয়ভাবে চিন্তা করার চেষ্টা করে না, ওরা কিন্তু ধরেন আপনি আর আমি তো বলতেছি যে যারা হিউম্যান রাইটসগুলো বানাইছে ওখানে কোনো মুসলিম ছিল না, সো আমি ওটা কেন মানবো? হুম। এখন ওরা বলার চেষ্টা করবে কি যে যারা ধরেন একটু লিবারেল চিন্তা করার চেষ্টা করে যে ওরা মুসলিম ছিল কি ছিল না ওইটা তো দেখার বিষয় রাইট না, রাইট ওরা এটা আমি বলবে। এগ্রিড, আমাদের সাথে এগ্রিড। হ্যাঁ, তো এখন মানে সমস্যাটা কি যদি সে মুসলিম না হয় রাইট, কোনো বা সমস্যা নেই। তাইলে আমাদের জন্য মানে আমাদের কি নিজস্ব কোনো ইয়ে আছে কিনা বা আমাদের কিছু আছে কিনা যে ওইটা আমাদের মানার দরকার নাই? না, এখানে দুইটা প্রশ্ন। যদি লিবারালরা বলে যে আরে মুসলিম হোক না হোক সেটা তো সমস্যা নাই, না সমস্যা নাই তো, বাট আপনি তো প্রমাণ দিতে হবে। ডিড ইউ গিভ মি আ প্রুফ? আপনি যে তত্ত্বগুলো বলছেন এটা প্রমাণ দিয়েছেন? প্রমাণ তো দেন নাই। ইটস লাইক আমি যদি বলি আপনার আপনার হচ্ছে অধিকার যা, মানে আপনার হচ্ছে আপনি এখানে এসে আমার ড্যান্স করার অধিকার আছে। ইনফ্যাক্ট আপনার ড্যান্স করার দায়িত্ব, কারণ অধিকারের সাথে এটার হোফেল যেটা বলেছেন হ্যাঁ, হ্যাঁ। এটা কোঅর্ডিনেটিভ, এটা ডিউটি থাকে। তার মানে আপনি যদি বলেন আমার অধিকার আছে, এখানে বসে বলতেছেন আমার অধিকার আছে আসিফ স্যার আপনি এখানে ড্যান্স করবেন, সো আপনার দায়িত্ব আছে ড্যান্স করার, এটা বলে দিলেই তো হলো না, আপনার তো না। প্রুফ থাকতে হবে। দেয়ার হ্যাজ টু বি আ লজিক্যাল প্রুফ, প্রমাণ। আমি একটা জিনিস দেখেছি যে শাহবাগীদের সাথে আমাদের মূল পার্থক্য বা দ্বন্দ্বের জায়গাটা কোন জায়গায় জানেন? কোথায়? আমরা হচ্ছে বিজ্ঞান মোনা, আমরা হচ্ছে লজিক্যাল, আর তারা হচ্ছে ম্যাজিক্যাল। তাদের কোনো প্রুফ লাগে না, এটাই হচ্ছে মূল সমস্যা। ওরা হিউম্যান রাইটস বললে, ওরা হিউম্যান রাইটস, পশ্চিমারা সাদারা এসে বলে দেখছে একটু ভালো অ্যাকসেন্টে বলেছে হিয়ার আর ইউর হিউম্যান রাইটস, অলরাইট, তো ওটা ওরা নিয়ে নেবে। বাট আমরা বলবো প্রমাণ দাও, হোয়াট ইজ ইউর প্রুফ? এটাই হচ্ছে আমাদের সাথে ওনাদের মূল দ্বন্দ্ব। দ্যাটস এক্স্যাক্টলি। মাই ওপিনিয়ন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই হিউম্যান রাইটস এর পরে আপনার মানে হিউম্যান রাইটস এর আন্ডারে কি, কি আসে আসলে আসলে? মানে যে হিউম্যান রাইটস মানে একটা কনসেপ্টটা আমরা বুঝলাম। হুম। হিউম্যান রাইটস এর আন্ডারে কি, কি বিষয়গুলো আসে? এখন হিউম্যান রাইটসের আন্ডারে অনেক কিছুই আছে, ওইটার বিস্তারিত মানে আমি যাচ্ছি না, বাট মানে প্রবলেম হচ্ছে হিউম্যান রাইটসের আন্ডারে এলজিবিটি আসে, হুম। এটাও তাদের রাইটস। হিউম্যান রাইটসের ভিতরে মিল চলে আসে, কান্টের আইডিয়া চলে আসে, ডিগনিটি। আবার মাকাও আবার বলছে ডিগনিটি বলতে তুমি কি বুঝাইলা, এটাও তুমি ডিফাইন করো না, অনেক প্রবলেম। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আমরা ইসে চলে আসতে পারি মানে নারী অধিকার স্পেসিফিকলি মানে ওদের ওয়েস্টার্নদের যে অধিকারগুলো আছে এর মধ্যে তো অন্যতম বা আমার কাছে মনে হয় যে মুসলিমদেরকে হার্ম করার জন্য বা মুসলিমদেরকে ধরেন মানে আমাদের মেন শক্তিটা কি আমি যেটা মনে করি, অনেক শক্তি আছে, এর মধ্যে হচ্ছে আমাদের যে সমৃদ্ধ একটা পারিবারিক ব্যবস্থা, হুম, এইটা শুধু পরিবার না আসলে অনেক দিক থেকে এটার আমাদের কাছে অনেক বেনিফিট আছে। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই পারিবারিক ব্যবস্থা ধ্বংস করার জন্য বা এইটাকে যে আমাদের ধীরে ধীরে আনস্টেবিলিটি থেকে যাচ্ছে আমাদের পারিবারিক ব্যবস্থাটা, এটার অন্যতম একটা কারণ হচ্ছে ওদের এই যে নারী অধিকারের ব্যাপারটা। হুম। সো এই নারী অধিকার মানে আপনি এটাকে কিভাবে ডিফাইন করেন বা এটাকে আমি যে যে বললাম যে ধরেন আমাদের পারিবারিক সিস্টেমকে ধ্বংস করতেছে, এটাকে ধ্বংস করতেছে কিনা আপনি এটাকে কিভাবে দেখেন? না শুনেন, এই নারী অধিকার ওই আলটিমেটলি যখন আমি অধিকারটাই ওয়ার্ডটা ইউজ হুম, করছি, হুম। তখন ওই যে আমার অধিকারে চলে যেতে হবে আবার ব্যাকে। অধিকার জিনিসটা কি? এখন ওরা যেগুলোকে নারী অধিকার বলছে সেগুলো আমি না মানবো কেন নারী অধিকার হিসাবে? আমাদের মা বোনরা কি মানে? এই যে ধরেন নারী কমিশন যেটা বললো, তারা যে অধিকারগুলো বললো এগুলো নারী অধিকার, আমাদের একটা মা বোন মেনেছে? না। মেজরিটি তো মানে নাই, রাস্তায় নেমে গেছে। আমাদের শিক্ষিত মা বোনরা রাস্তায় চলে গেছে, প্রতিবাদ করছে যে নো এগুলো তো আমরা নারী অধিকার মানি না। প্রস্টিটিউশন নারী অধিকার ওরা বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? কি? মিল ছিল প্রস্টিটিউট বিরোধী। যেই মিলের দ্বারা মাই বডি মাই চয়েস আপনারা বলেন, যেই মিলের কথা শুনে আপনি বলেন ইটস ওকে টু ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু অ্যাজ লং এজ ইট ডাজন্ট হার্ম এনিওয়ান, হি ডিড নট সাপোর্ট প্রস্টিটিউশন। সে বলছে রেপের পরে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে প্রস্টিটিউশন, এবং এটা আমাদের মানে এটা কোনোভাবেই লিগালাইজ করানো উচিত, মানে সরকারিভাবে এটাকে একসেপ্টেন্স করা উচিত না। তার মানে ওনারা মিলও ক্লিয়ারলি মানে ওরা মিলের আদর্শ ফলো করে কিনা সেটা আমি জানি না, করে না। সো মিল কি বললো? মিল তো প্রস্টিটিউটের এই আইডিয়াজের এগেনস্টে ছিল। এমনকি একটা বিল পাশ করানোর চেষ্টা করেছিল মিল যে দেশে ছিল, আচ্ছা। তো ওখানে তারা একটা বিল দিয়েছে যে যেহেতু ছেলেরা প্রস্টিটিউটদের কাছে যায়, সেহেতু আমরা মানে ওদেরকে মেডিকেল চেক আপ করাবো, করানোর পরে আমরা যদি মানে তাদের ডিজিজ থাকে সেটা আমরা আইডেন্টিফাই করব, যাতে করে ইটস সেফার। হুম। মিল এটার বিরোধিতা করেছে। সে বলে না, এটা যদি সেফার হয়ে যায় তাহলে তো আরো বেশি যাবে লোকজন,
হুম, এটা তো ঠিক না। মানে ওই দিকে যাইতে পারে এটার কোনো পসিবল কোনো ওয়ে সে রাখতে চাইতেছিল না। না, সেটা সে বিরোধিতা করেছে। হ্যাঁ বাট টু বি ফেয়ার সে বলেছে না, মানে সে যেহেতু ইন্ডিভিজুয়াল লিবার্টিতে বিশ্বাস করে, সে আবার এটাও মানে যে ওকে, সে প্রস্টিটিউট, সে সে তারটা করতে পারে, বাট সরকারিভাবে স্বীকৃতিতে সে বিরোধিতা করেছে এবং তাদেরকে মানে হেলথ চেক আপের বিরোধিতা সে করেছে, ইন্টারেস্টিংলি। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করে নেই, সেটা হচ্ছে যে এই যে মানে মিলের আইডিয়া, নর্ডিক কান্ট্রিজের প্রস্টিটিউটদের কি মানে একটা মডেল কি, তারা কিন্তু যেমন মানে সুইডেন কিন্তু অনেক নারীবাদী, স্ট্রং সুইডেন এইসব জায়গায়। তো নর্ডিক কান্ট্রিরা কি করে, যারা প্রস্টিটিউটদের কাছে যায় তাদের এগেনস্টে তারা ল বানিয়েছে। মানে নর্ডিক হচ্ছে ওরা নারীবাদী, কিন্তু হচ্ছে ওই যে প্রস্টিটিউটদের কাছে গেলে ওদের বিরুদ্ধে আবার ল বানিয়েছে। যেই ছেলেরা প্রস্টিটিউট সার্ভিস হ্যাঁ। দিবে সেটাকে তারা ক্রিমিনালাইজ করেছে। সো তার মানে কি দাঁড়াচ্ছে, তারা নারীবাদী হয়েও বলতেছে যে এই পেশাটা হচ্ছে মানে নারী অধিকার বিরোধী, বিকজ এটাকে নারীদেরকে মানে ডিমিন করে, এই জন্য তারা এরকম আইন বানিয়েছে। ওয়ারেজ বাংলাদেশে এসে আমাদের যে কমিশন, সে হচ্ছে কি করলো, আচ্ছা, এটা শ্রমের মর্যাদা দেওয়ার জন্য। হ্যাঁ এটা মানে ইনসেইন। এটা না নারীবাদী, না মিলের আদর্শে বিশ্বাসী, মিলও তো এই আদর্শে বিশ্বাসী না, তাহলে সে তারা মানে এটা গ্রাউন্ড কি কোত্থেকে আনলো? আল্লাহু আলাম। অবশ্য আমার একটা আইডিয়া আছে, এটা আমি লাস্টে এসে বলবো হয়তোবা, ইনফ্যাক্ট আপনাকে কোয়েশ্চেন করব। ইনশাল্লাহ। ওদের হচ্ছে ভাই ওরা তো অনেকগুলো করছে, দাবি করছে। এর মধ্যে ওদের একটা দাবি ছিল হচ্ছে এরকম যে আবার অধিকারের কথা বলি, মানুষের যে বাক স্বাধীনতা বা মত প্রকাশের যে স্বাধীনতা বা তার যে অধিকার আছে, ওই অধিকারের মধ্যে শালীনতা এবং নৈতিকতার যে একটা শর্ত ছিল, অর্থাৎ ওই যে যেটা বললেন যে তাকে অন্যকে হার্ম করতেছে না, এই জন্য হচ্ছে আমাকে শালীনতা বজায় রাখতে হবে। এই নারী কমিশন হচ্ছে ওদের মানে ওরা প্রস্তাব জানাইছে যে এই শালীনতা বা মোরালিটির শর্তটাকে কি করে দেওয়ার জন্য, রিমুভ করে দেওয়ার জন্য। নৈতিকতা এবং শালীনতা দুইটা উঠাই দিবে। হ্যাঁ, মানে এতদিন তো মত প্রকাশ করব, মত প্রকাশের মধ্যে কি থাকতে হবে, একটু নৈতিকতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে, যাতে অন্য কি না করে, হার্ম না করে। এইটা তো তার মানে ওই যে ছেলেটা যে ওই মানে অশ্লীল কথা বললো না, হ্যাঁ ওই মেয়েটাকে হ্যাঁ যে ওনা নিয়ে, তার মানে ইটস জাস্টিফাইড এখন, অবশ্যই। তাই না? মানে উনি আমি এমন করে ল না এটা। বানালো যেটা যেটা মানে মানে যেটার জন্য যেটার এগেনস্টে এতদিন ওরা ছিল, ওদের ল দিয়ে ওটা উনি জাস্টিফাই, হ্যাঁ, কারণ ওদের- কোনো ভাষার মধ্যে কোনো শালীনতা লাগবে না, না, না। নৈতিকতা লাগবে না। ওদের তো তার মানে বুঝতে পারবে। ওদের গ্রাউন্ডটা ভুলভাল। তখনও হচ্ছে ওদের ইয়েটা ছিল কি যে ওটাকে হচ্ছে একটা মেয়েকে এরকম পাবলিক একটা প্লেসে হার্ম করছে ওদের ইয়ে অনুযায়ী, বা নৈতিকতা সে ফিজিক্যালি বিসর্জন তো দিছে। টাচ করে না, হ্যাঁ, মৌখিকভাবে ফ্রিডম অফ এক্সপ্রেশন দ্বারা হার্ম করেছে। এখন ওরাই বলতেছে, দেখেন কতটা হচ্ছে কনফ্লিক্টিং ওদের নিজেদের কথার মধ্যে। রাইট, ইন্টারেস্টিং না? আমি তারাই ওটাকে জায়েজ করে দিল, হ্যাঁ মানে মানে খুবই ইন্টারেস্টিং। মানে একদম এই জায়গায় যদি হচ্ছে ওদের আইনটা বা আইন বলতে কি ওরা যে প্রস্তাবটা করছে, ওরা যে ইয়েটা করছে, ওই জায়গায় ওদের নিজেদের কাজ, ওদের নিজেদের বলা কথা, এটার মধ্যে এখনই যদি এরকম কনফ্লিক্ট তৈরি হতে পারে, তাহলে যখন মানে আমি জানি না, আশা করি এটা মানে বাস্তবায়িত হবে না, কিন্তু যদি হয় তাহলে কি পরিমাণ মানে বিশৃঙ্খলা বা ক্রাউড তৈরি হতে দেখেন, পারে। এটা কিন্তু শুধু আপনি নারী অধিকার কমিশনকে ব্লেম করে এটা এটা আমার মনে হয় অ্যাডিকুয়েট না, কারণ ইটস আ হলিস্টিক অ্যাপ্রোচ। আপনি প্রত্যেকটা কমিশনে দেখবেন এটার সাথে একটা লিঙ্কড। এক্সাম্পল, আমি কিন্তু ওই যে শিক্ষা কমিশনের মানে একটা বাজে ওয়ার্ড রিলেটেড টু প্রস্টিটিউশন, এগুলি একটা ওয়ার্ড কিন্তু তারা শিক্ষার মধ্যে ঢুকিয়েছে। আপনি যদি চিন্তা করেন ওকে নারী অধিকার কমিশন, দিস ইজ দ্য প্রবলেম, হোয়াট অ্যাবাউট শিক্ষা কমিশন? রাখাল রাহা যেটার উপর মানে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করালো, দেন এই যে আজে বাজে ওয়ার্ড বাচ্চাদের বই লেখাচ্ছে, নর্মালাইজ করছে, এইসব বিহেভিয়ার নর্মালাইজ করছে তারা। তাহলে ওইটাকে আপনার দেখতে হবে না? আবার সাইবার ক্রাইমস যে লটা যেখানে বলেছে সেটাও নর্মালাইজ করছে। তো এটা আপনি হলিস্টিক্যালি দেখতে হবে, আপনি জাস্ট নারী অধিকার যে কমিশনে বলে ইটস নট না হ্যাঁ, ওইখানে জাস্ট মানে ওই ওদের যে চিন্তার ওটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সট্রিমিস্ট আর কি, বাকিগুলা মধ্যে আছে। শিক্ষা কমিশনে বাজে ওয়ার্ড কেন গল্পের মধ্যে ঢুকানো হয়েছিল, ওয়াই? আমি প্রতিবাদ করে পরে ওটা প্রবলি রিমুভ হয়েছে, এটাও কেন হয়েছিল? সো এগুলি আপনি প্রত্যেকটা কমিশন বেসিক্যালি হ্যাজ অ্যান এজেন্ডা এন্ড ইটস আ কালেকটিভ এজেন্ডা টু পুশ আ সার্টেন ভ্যালু হুইচ ডাজন্ট মেক সেন্স টু বি অনেস্ট। আমাদের মানে যেটা সমস্যা হয়, আমরা মানে
কিছু ক্ষেত্রে যেমন আমিও হচ্ছে কি করতে মানে প্রথম দিকে বললাম যে নারী কমিশন, মানে শুধু নারী কমিশন বা নির্দিষ্ট কোনো একটা কমিশন না, এটা কালেকটিভলি হচ্ছে ধরেন প্রত্যেকটা সেক্টরে ওরা হুম করার করতেছে, ট্রাই করতেছে। আচ্ছা, বহুত্ববাদী সংবিধানে হ্যাঁ। বহুত্ববাদী সেকুলারিজম নিয়ে আমরা প্রতিবাদ করলাম, তাই এবার বহুত্ববাদী ঢুকাইলো। ওকে, বহুত্ববাদী সংবিধান তার মানে সব ধর্মের মানে সব আইডিওলজি থাকবে, হ্যাঁ, হ্যাঁ, থাকতে হবে। এলজিবিটি থাকবে। এটাই এটা তো তো ওরা অলরেডি কিন্তু ওইটাও কিন্তু বলা হয়েছে যে জেন্ডার ডাইভার্স পপুলেশন, বারবার বলা হচ্ছে জেন্ডার ডাইভার্স এলজিবিটি থাকার জন্য। এন্ড ইটস নট জাস্ট এলজিবিটি। ধরেন বহুত্ববাদী, তো তাহলে আমি শয়তান পূজারী, আমি হচ্ছে আমার ওই বাচ্চাকে rule- শিখাবো নিজেকে নিজে স্যাক্রিফাইস করার জন্য, তাহলে এটা ইলিগাল, আর আমি বহুত্ববাদী দেশ। এটা এক্সট্রিম এটা- এক্সাম্পল দিলাম, হ্যাঁ, বাট ইফ এভরিথিং ইজ লিগাল, তাহলে মানে এভরিথিং ইজ ক্যান বি লিগাল, পোটেনশিয়ালি ক্যান বি লিগাল, ইজ দ্যাট দ্য ওদের এবং কথা আপনি বলতেছেন যে সংবিধান থেকে নৈতিকতা তুলে দেবে, নৈতিকতা লাগবে না, তার মানে সংবিধান এমন কোনো পলিসি আনতে পারবে যেটা অনৈতিক, এটা কি আপনি মিন করছেন? নৈতিকতা থাকলে সমস্যা কি? আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো আপনি নারী মানে কমিশন, কমিশন আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম রাখা যাবে না, এটার সাথে নারীর সম্পর্ক কি? এটা দুইটাই তো, এই যে মত প্রকাশের যে কথা বললাম ওইটাও কিন্তু নারীর সাথে রিলেটেড না, অথচ ওখানে ওরা কি করছে মতামত এটাও দিচ্ছে। আপনি কোনোভাবে মিলাইতে পারেন যে ওকে হ্যাঁ। নারীদের ব্যাপারে বলা হ্যাঁ। হয়, বাট আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে কি দোষ করলো? এটা এটা তো তো- আপনার কাজ নাকি? না, না, এটা তো অ্যাট বেস্ট হচ্ছে সংবিধান সংস্কারের কমিশনের কাজ। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম দেখলে এবং আপনার কি এবং সমস্যা? রাষ্ট্র কেমন হইতে হবে সেটার ব্যাপারেও কিন্তু ওরা কি করছে, হ্যাঁ, ইহজাগতিক ও মানবিক রাষ্ট্র হইতে হবে। ওকে ওকে ওকে, আসেন, হোয়াট ইজ ইহজাগতিক, হোয়াট ইজ মানবিক? মানে মানবিক কি? মানে আমি মানবিক হব কিভাবে? মানে পশ্চিমা যে ওই হিউম্যান রাইটস যেটা আমার বলে দিচ্ছে ওইভাবে আমার চলতে হবে? ইউ আর ইম্পোজিং ইউরোসেন্ট্রিক ভিউ, এটা আমার কথা না কিন্তু, না, না, এটা এটা ওয়েস্টার্ন স্কলাররাই বলে ইউ আর পুশিং ইউরোসেন্ট্রিক ভিউ অন আস। মানবিক হতে হবে। আর তারপরে হচ্ছে ইহজাগতিক, মানে এটার মানে কি? আমি এটা মানে জেনুইনলি কনফিউজড। আমার কাছে যতটুকু মনে হয়, এই যে বললাম যেটা এর আগেও, যে যেখানে হচ্ছে ধরেন প্রথমত ধর্ম থাকবে না আর কি, মানে ওদের মানবিক এবং ইহজাগতিক বলতে যে ডিফাইন করেন, ইহজাগতিক কথাটা ডিফাইন করেন। ধর্ম থাকবে না তো নেগেটিভ, হ্যাঁ, আপনি পজিটিভলি ডিফাইন করেন জিনিসটা কি, ইহজাগতিক মানে কি? যেটা শুধু দুনিয়া সেন্ট্রিক হবে। তো ধর্ম কি দুনিয়া সেন্ট্রিক না? ধর্ম কি মানে এই কোথা থেকে আসছে ধর্ম? এখন দুনিয়ার সবাই তো ধর্ম চর্চা করে, এটা তো একটা অ্যানথ্রোপোলজিক্যাল রিয়ালিটি, এটাও তো হ্যাঁ। পার্ট অফ আওয়ার এক্সপিরিয়েন্স, এটাও তো প্র্যাকটিক্যাল রিয়ালিটির মধ্যেই আছে। এটা কি আমি অন্যভাবে, আপনি এটাকে বাদ দিলেন কিভাবে? আমি যদি বাস্তববাদী চিন্তা করি, বস্তুবাদী চিন্তা করি, ইহজাগতিক চিন্তা করি, রিলিজিয়ন ইজ অলসো পার্ট অফ দ্যাট। রিলিজিয়ন মোটিভেটস আস। এখন কথা হচ্ছে যে এটা তো মানে আমরা দেখতেছি যে রিলিজন আমাদেরকে মোটিভেট করে, রাইট। কিন্তু যারা ইহজাগতিক বলতেছে ওরা মানে কি মনে করে, না ওদেরটা জাস্টিফাইড হোক বা না হোক, কিন্তু ওরা কি কেমন মনে করে এটা একটা দেখার বিষয় আছে। ওরা কি মনে করে? আই ডোন্ট নো। মানে লাইক আই সেড, আমাদের সাথে ওনাদের ডিফারেন্সটা ওই এক জায়গায়, আমরা লজিক্যাল সায়েন্টিফিক আর ওরা হচ্ছে ম্যাজিক্যাল, তাদের কোনো লজিক টজিক কাজ করে না বেশি একটা। ওদের নারী কমিশনের এখানে আরেকটা ইয়া ছিল যে যারা হচ্ছে ধরেন রিলিজিয়াস না হুম, এবং রিলিজিয়াস ভাবে তারা তাদের বিচারগুলো চায় না, রাইট। ঠিক আছে, তাদের জন্য মানে ওদেরকে যখন বলা হলো, এই যে লাস্ট ইয়েতে যখন আমরা দেখলাম যে সব সমস্যা ধরে যখন বলা হলো যে এত এত সমস্যা কেন, তখন হচ্ছে ওদের মানে কমিশনের মূল যারা ওখানে তো ছিল, ওরা বললো যে যারা এরকম রিলিজিয়াস ভাবে ওদের ইয়াকে করতে চায় না, লাইফ লিড করতে চায় না বা ওভাবে বিচার পেতে চায় না, তাদের জন্য যেন একটা স্পেস থাকে। তারা বলে স্পেস থাকে না, তারা স্পেসিফিক বলছে সিভিল ল থাকবে। সিভিল ল, হ্যাঁ। ওয়াই সিভিল ল? আপনি সিভিল লটা পিক করলেন কেন? সিভিল ল ইজ নট দি অনলি লিগাল সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। চায়নায় তো সিভিল ল নাই। আপনার তো মানে আরও তো লিগাল সিস্টেম আছে, সিভিল ল আছে, মানে রোমান ল যেটাকে বলে সেটা আছে, এবং সারিয়া ল আছে। ওয়াই ডিড ইউ পিক সিভিল ল? এটার অ্যান্সার কি হতে পারে? আই ডোন্ট নো। আপনি সিভিল ল পিক করলেন কেন? ব্রিটিশ দেখে বা আমেরিকান দেখে, মানে ওয়েস্টার্ন দেখে সিভিল ল? আপনি বেসিক্যালি ওয়েস্টার্ন ল আনতে চাচ্ছেন? সেটা ওইটার প্রতি তার মুগ্ধতা আছে বা ওইটাকে সে এখানে ইম্পোজ করতে চাইতেছে আমাদের দেশে। রাইট। আচ্ছা, দেন আমি কিন্তু যদি এইটা বাট এটা মানে আন্ডারলাইং লজিকটা হচ্ছে, যেহেতু সব মানে একটা ল থাকবে যেটা যারা ইসলামিক ল মানবে না, হ্যাঁ, হ্যাঁ, ইসলামিক ফ্যামিলি ল, বাট এখন তারা যদি বলে যে তারা সিভিল ল চায় এবং তাদের যারা এই মুসলিম ফ্যামিলি ল চায় না, তারা সিভিল ল দিয়ে মানে শাসিত হতে পারবে, হ্যাঁ। দ্যাট ক্রিয়েটস আ লট অফ প্রবলেম। বাট
প্রবলেম না সলিউশন একটা একটা ইন্টারেস্টিং ফিনোমেনা সেটা। যদি আমি প্রচলিত আইন না মেনে আমি আরেকটা আইন পিক করতে পারি, তাহলে ওয়াই ক্যান্ট আই বিইং মানে 90% মুসলিম কান্ট্রি আমি কেন ইসলামিক ল আনতে পারবো না? এক্স্যাক্টলি, ওয়াই ক্যান্ট আই বি এস্টাবলিশড একটা লর বাইরে গিয়ে ওরা কি করতেছে, একটা মানে সে যেটাই হোক সিভিল ল সেটাই হোক। যেটা একটা করার চেষ্টা করতেছে, হ্যাঁ। এবং এটার পোর্শনটা কিন্তু একদম কম। নগণ্য। মানে আমরা জানিও না আসলে যে মানে কারা মানে রিলিজিয়াসের বাইরে গিয়ে কি করতে শাসিত হইতে চাইতেছে, আমরা মানে ভিজিবল না ওইটা, নগণ্য, লেটস হ্যাঁ। 0.001%। অথচ কি বিশাল পরিমাণ একটা মানুষ হচ্ছে আছে যারা শরিয়া দ্বারা চাচ্ছে। ইসলামিক ল যারা, হ্যাঁ। ইসলামিক ল বলে আসলে কিছু নাই, সেটা অন্য আলোচনা, বাট যারা ইসলামিক যে লিগ্যাল সিস্টেম এটা চায়, তাহলে সেটা তাদের জন্য আলাদা করা হোক, তোমরাও থাকো আমরাও থাকি, এটা কিন্তু তারা দিবে না, জীবনও দিবে না। অথচ যদি কেউ বলে তাকে কিভাবে ক্রিমিনালাইজ করা হয়, হ্যাঁ, ক্রিমিনালাইজ করা হবে। তো এটা মেক সেন্স করে না। আর কথা হচ্ছে একটা দেশে যদি যে ইচ্ছা, এখন কালকে আপনার বাসায় চোর আসবে, এসে আপনার এগুলো নিয়ে যাবে, রাইট? নিয়ে যাওয়ার পরে সে বলবে অ্যাকচুয়ালি আমি হচ্ছে কমিউনিস্ট লতে বিশ্বাস করি, আপনি প্রাইভেট প্রপার্টিতে বিশ্বাস করি না, সো আমি এখন কমিউনিস্ট ল দিয়ে জাজ হব, বিকজ আমি এটা প্রাইভেট প্রপার্টি আপনার কাছে আছে কেন? সো একটা দেশের মধ্যে 100টা লিগাল সিস্টেম থাকতে পারে না, তো ইট ডাজন্ট মেক সেন্স। সো এটাই হচ্ছে মূল কথা আর কি। আচ্ছা, এই নারী কমিশনের যেসব প্রস্তাব দিচ্ছে এর মধ্যে একটা প্রস্তাব ছিল এরকম, বা আমার কাছে ওই প্রস্তাবটা মানে লিটারেলি অনেক অদ্ভুত মনে হয়েছে। সেটা হচ্ছে যে 10 বছর যদি কোনো কাপল আপনার ম্যারিড অবস্থায় থাকে, রাইট, তারপরে হাজবেন্ড যদি হচ্ছে ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেয় বা তার কারণে এখান থেকে বিচ্ছেদ হয়, এই বিচ্ছেদ হওয়ার কারণে হচ্ছে ওই স্বামী বেচারাকে কি করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। রাইট। এটা মানে আমার আসলে কোনোভাবেই মেক সেন্স করে না, বা আমি এটা বুঝি না যে কোন জায়গা থেকে ওরা আসলে বলছে, বা এটার গ্রাউন্ডটা কি। ওনাদের কোনো মনে হয় না, আমার মনে হয় আচ্ছা। কোনো গ্রাউন্ড নাই। উইথ ডিউ রেসপেক্ট, ওনারা আই ডোন্ট থিঙ্ক দে আর এডুকেটেড ইন দ্য ফিলোসফি অফ রাইটস, আচ্ছা, যার কারণে এটা অনেক কনফিউজিং। হ্যাঁ, বাট আমরা জিনিসটা বিশ্লেষণ করতে পারি, হুম, নারী এটা- পুরুষ সমান, বাট পুরুষকে মানে 10 বছর তালাক হলে পুরুষের দিতে হবে, হ্যাঁ। রাইট? তাহলে যদি যদি নারী তালাক মানে দেয়, যদি নারী দ্বারা যদি হচ্ছে ডিভোর্স হয়, আচ্ছা তাহলে নারী আমাকে কেন দিবে না? এইটা ওরা অ্যাড্রেস করে নাই। নারীরা কি আমার ইউনিভার্সিটির যে মানে ইউনিভার্সিটিগুলিতে গোল্ড মেডেল পাওয়া নারীরা আছে, রাইট? হাইলি এডুকেটেড বিজনেস ওয়েমেনরা আছে, প্রফেসর আছে নারী। হুম। তো আর আর তাহলে আমরা ডিভোর্স দিলে আমরা কোথা থেকে দিব? আপনারা ইতনা বলেন নারী পুরুষ সমান, আপনারা তো বলেন না যে ছেলেরা এক্স্যাক্টলি ওই রেসপন্সিবিলিটি। যে আগেরটার মতো হ্যাঁ। হার্ম করতেছে যে জায়গায়, হ্যাঁ, ওইটার মতো এইখানেও সেম, ওরা একটা সাইডকে শুধু অ্যাড্রেস করছে। অন ওয়ান হ্যান্ড As usual. সমান অধিকার, হ্যাঁ, আবার আনাদার হাউস ছেলেরই দিতে হবে, নারীদের দিতে হবে না। ওদের নিজেদের মানে যে সমান অধিকারের কথা যে বলো, ওইটা এখানে আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে সমান অধিকার যদি হয় তাহলে আসলে কাবিনের টাকা দেওয়া তো আসলে ক্যান্সেল করে দেওয়া উচিত। এই ব্যাপারে ওনারা কোনো মত দিলেন না, এটা তো দুঃখজনক না? পুরুষ বিদ্বেষী। না, কাবিনের টাকা কেন দিব? যৌতুক হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ। দেন, তাহলে যৌতুক যদি it's নেন, okay, সমান না সমান। না, যৌতুক নিলে আমাদের মামলা খাওয়া লাগে না? আমি যদি একটা মেয়ের কাছে বলি, হুম। এটা কিন্তু বাই দ্য ওয়ে যৌতুক সিস্টেমটা কিন্তু ডাউরি, এটা কিন্তু আসছে ডিরেক্টলি ইউকে থেকে বাংলাদেশে আসছে। আচ্ছা, আচ্ছা, প্রেক্ষাপটটা ফিক্স করে আপনি শার্লক হোমসের যদি বই পড়েন আগের, সেখানেও দেখবেন ডাউরি দেওয়া হচ্ছে কমন প্র্যাকটিস ইন ইউকে, নট ইন বেঙ্গল। হুম। এটা তারাই এনেছে। এখন আমি যদি বলি যে ডাউরি যদি আমি চাই একটা মেয়ের কাছে, তাহলে আমি মামলা খাবো, সিরিয়াস মামলা খাবো, কারণ ডাউরির জন্য অনেক হুম। প্রবলেম হয়। আর যদি কাবিনের জন্য, আমি যদি কাবিন মানে মেয়ে যদি আমার থেকে কাবিন নেয়, সে মামলাটা খাবে না কেন? ওয়াই? সমান হলো না তো। না, এখানে আবার রিলিজন কিভাবে অ্যাপ্লাই হইতেছে? এই রিলিজনটা আপনারা চ্যালেঞ্জ করলেন না যে ছেলেরা কোনো কাবিন দিবে না? যদি কোনো মেয়ে ছেলের কাছে কাবিনের টাকা চায়, সিভিল লতে মামলা খাবে। ছেলের থেকে যদি কোনো মেয়ে বিয়ের সময় কিছু নিতে চায়, মামলা খাবে। এরকম কিন্তু দিচ্ছেন না। ওয়ার ইজ ইকুয়ালিটি আমার? আপনি যদি বলেন যে রিলিজিয়াস ল বাদ দিবেন, লেট বাদ দেন, সিভিল লতে এইগুলো অ্যাড্রেস করতে হবে। Exactly. মেয়েগুলো সব মামলা খাবে। হ্যাঁ। হ্যাঁ, তো আমি আসলে এই মুহূর্তে এসে আপনাদেরকে যেটা বলতে চাই, বা আপনারা হয়তো এতক্ষণে খেয়াল করছেন যে এই যে সমান অধিকার, আমরা মেন কিছু অধিকারের কথা বলছি, নারী অধিকার, সমান অধিকার বা স্বাধীনতার অধিকার, তারপরে হচ্ছে একদম লাস্টে সমতার অধিকার নিয়ে কথা বললাম। সো এই যে অধিকারগুলোর একদম মানে বাস্তব উদাহরণ আমরা দিলাম প্রথমত, আর এর আগে হচ্ছে আমরা এই অধিকারকে যে আমরা এত মানে অনেক বড় করে বা অনেক গুরুত্বপূর্ণ কিছু বলে যে আমরা প্রচার করি, বা সেইগুলোকে আমরা আমাদের জীবন চলার কিছু প্রিন্সিপাল বানায় নিছি,
এটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হওয়ার কথা যে এতক্ষণ যে কথাগুলো বলছি ওখানে যাদের উপর ভিত্তি করে আমরা এই অধিকারগুলোর কথা নিয়ে আসতেছি ওদের কাছে কিন্তু এগুলো প্রমাণিত না। সো আমি এখন এই মুহূর্তে এসে বলতে পারি যে এই অধিকারের যে একটা এবং ভাইয়া কিন্তু মাঝখানে বলছিলেন যে অধিকারগুলোর মাধ্যমে অধিকারের যে কনসেপ্ট এই কনসেপ্ট দিয়ে মূলত আমাদেরকে কলোনালাইজ করতে চেষ্টা করতেছে বা করার চেষ্টা করছে, এখনও করে যাচ্ছে, এবং আমরা উইদাউট এনি কোয়েশ্চন ওইগুলোকে মেনে নিচ্ছি। সো আমাদের নিজেদের কোনো প্রিন্সিপাল আছে কিনা বা আমাদের নিজেদের কোনো অধিকার বা ধরেন একসাথে চলতে গেলে আমাদের যে কী ফিলোসফি হবে এইটা নিয়ে আমি একদম প্রথমে একটা কথা বলছিলাম যে আমি আসলে এই ধরনের যে জেনারেল বা প্রচলিত অ্যাভারেজ যেই অধিকারেরগুলো কথা আছে ওখানে আমি আসলে বিশ্বাস করি না। আমাদের হচ্ছে আমি এভাবে বিশ্বাস করি যে আমরা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম বা আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে সৃষ্টি করছেন, আমাদেরকে রুলিং দিয়ে দিয়েছেন, আমরা সেগুলো মানবো। এখন স্বাভাবিকভাবে যদি দেখি যে আমরা একটা পার্থক্যের কথা বলি ভাইয়া, যে এখন যেই সরকার আছে বা ধরুন বিভিন্ন দেশে যে সরকাররা থাকে ওদের কাজ কি? ওদের কাজ আপনি হয়তো এগ্রি করবেন যে ওদের কাজটা হচ্ছে যে মানে ওদের এগুলো ভুলভাল ঠিক আছে, কিন্তু ওরা যেটা বলে যে রাষ্ট্রের নাগরিকরা তাদের যে প্রাপ্য অধিকার সেই অধিকারগুলো পাচ্ছে কিনা এইটার কাছে হচ্ছে তাদের কথা অনুযায়ী সরকার দায়বদ্ধ থাকে বা থাকার কথা ওরা বলে, তাই না? কিন্তু যখন একজন মুসলিম শাসক থাকবেন বা ইসলামী রুল অনুযায়ী একটা রাষ্ট্র পরিচালিত হবে তখন কিন্তু এই যে অধিকারগুলোর কথা বলি অধিকারগুলো প্রত্যেকটা মানুষ ঠিকভাবে পাচ্ছে কিনা এইটার জন্য কিন্তু একজন মুসলিম শাসককে প্রশ্ন করা যাবে না, বরং তাকে কোন জিনিসটা প্রশ্ন করা যাবে বা সে কোনটা এনশিওর করবে সেটা হচ্ছে যে বান্দা হিসাবে আমাদের কনসেপ্টটাকে একজন হচ্ছে শাসক আর একজন হচ্ছে নাগরিক, কিন্তু মুসলিমদের জায়গায় কিন্তু ব্যাপারটা এরকম না। সেখানে হচ্ছে একজন আল্লাহ তাআলার সুলতান থাকে যাকে বলা হচ্ছে আল্লাহ তাআলার ছায়া বা খলিফা। এই কারণে কিন্তু আমরা বলি আল্লাহ তাআলার যে রুল আছে রুল অনুযায়ী অন্য যে মানুষ বান্দা আছে সেও একজন বান্দা, অন্যরাও বান্দা। এই রুলগুলা তাদের মাঝে সমানভাবে অ্যাপ্লাই হচ্ছে কিনা, ঠিক আছে, আল্লাহ তাআলার যে হুকুম আছে এগুলো অ্যাপ্লাই হচ্ছে কিনা এইটা হচ্ছে দেখা হয়। আমি এইভাবে দেখি, আপনি এগ্রি করেন কিনা বা আপনি এটাকে কিভাবে দেখেন? আমি এই ইসলামিক ডিসএগ্রি করি, কারণ ইসলামে যেমন এখানে ওয়েস্টার্নরা বলে গেছে ওদের প্রিন্সিপালটা কি ছিল যে অধিকার তত্ত্ব এটা তাদের আগে কেউ কখনো তারা বিভিন্ন ফিলোসফির বইতে ডিরেক্টলি এই কথাগুলি লিখেছে। একটা বই আছে ভার্চু নামের, ভুলে গেছে এক্স্যাক্টলি, তো উনি এখানে লিখেছে যে অধিকার কোনো দেশে তাদের আগে নাকি কোনো অধিকার তত্ত্ব কেউ লেখে নাই। যেখানে কোরআনে সুন্নায় এখানে ডিরেক্টলি লেখা আছে হক, হক কথাটা বলা আছে বিভিন্ন ক্ষেত্রে, হকুল আল্লাহ, হকুল ইবাদ বলা হয় নাকি, হকুল ইবাদ আর হচ্ছে হকুল্লাহ, হকুল্লাহ। তো এগুলো আছে অলরেডি। আমার একটা গরিবের হক আছে, পজিটিভ এখানে কি আসতেছে সেই আবার ওই পজিটিভ রাইটস আছে যে রাষ্ট্র আমাকে জাকাত, আমি যদি মানে গরিব হওয়াটা এটা একটা ইস্যু না, ইস্যু হচ্ছে আমি যদি হতদরিদ্র হয়ে যাই তখন আমার একটা হক আছে, ধনী যে আছে কিংবা রাষ্ট্র আমাকে এটা একটা প্রোভাইড করবে যাতে আই ক্যান গেট ব্যাক অন মাই ফিট। এটা হক, এটা রাইট। এবং আমরা যখন কোরআনে যখন এই হক কথাটা ইউজ করেছে এটার অনেকগুলো অর্থ থাকলেও একটা কিন্তু অর্থ রাইট হিসাবেই আছে, অধিকার হিসাবে আছে। এবং সবসময় ক্লাসিক্যাল ইসলামিক থিওলজিন বলেন, স্কলার বলেন, ফিলোসফার বলেন, তারা এইভাবেই জিনিসটা দেখেছে। সো তাদের ফান্ডামেন্টাল ক্লেম যে ইসলামের রাইট নাই, ইটস ফলস। আমি একটা কাজ করলে অন্য কেউ আমার উপর স্পাই করবে না, আই হ্যাভ আ নেগেটিভ রাইট যে ইউ ক্যান নট স্পাই অন মি। আমি গুনাহ করতেছি বা না করতেছি এটার সাথে আমার আল্লাহ তাআলার জবাব দিতে হবে, বাট ইউ ক্যান নট স্পাই অন, এখানেও আমার হক আছে। এটাও কিন্তু রাইট, নেগেটিভ রাইট। তা আমাদের একটা মানে রাইট সিস্টেম কিন্তু আছে, আমাদের ক্লাসিক্যাল স্কলাররা বলেন, আমাদের ইসলামিক হিস্ট্রিতে আছে আমাদের একটা হোয়াট ইজ রাইট, অধিকার কি হবে। আপনি পজিটিভ রাইট বলেন, আপনি নেগেটিভ রাইট বলেন, আপনি লিবার্টির কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, সব কিছুর কনসেপ্ট আমাদের আছে। এবং যেহেতু ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে তারা আমাদের কোনো কাউকে নেয়ই নেই, কাজে তাদের কোনো আইডিয়াই নেই যে আমাদের এগুলো ছিল। এখন আমরা যারা মুসলিম, যারা ইসলামে বিশ্বাস করি, যারা কোরআনে বিশ্বাস করি, যারা বিশ্বাস করি যে আমার জাকাতের হক আছে, তাদের জন্য তো আসলে এই ইউরোসেন্ট্রিক মাকাওয়ের কথার মতো ইউরোসেন্ট্রিক টোটালিটেরিয়ান একটা সিস্টেম যেটা আমাকে বাই ফোর্স ইম্পোজ করা হচ্ছে, সেটা তো আমার কি নেসেসারিলি দরকার? আমি যদি লজিক্যালি কনভিন্সড হই যে স্রষ্টা আছে, আমার যদি এটা লজিক্যালি কনভিন্সড হয়, আমি ইউনিভার্স দেখে, আমি আকাশ তারা দেখে যদি কনভিন্সড হই, এটা এমনি আসে নাই, গড এসেছে। আমি যদি কনভিন্সড হই যে কোরআন ইজ দ্য ওয়ার্ড অফ গড, এটাতে যদি আমি কনভিন্সড হই, তাহলে কোরআন আমাকে যেগুলি ডাইরেক্ট ভার্বেটাম হক বলে দিচ্ছে, তো সেটাকে আমার অধিকার হিসাবে
মানতে সমস্যা কি, বা ওইটার উপর ভিত্তি করে যে আমার ওভারঅল এত বছর আমাদের একটা ফিলোসফিক্যাল ইন্টেলেকচুয়াল একটা ট্রেডিশন আছে, সেখান থেকে আমি অ্যানালাইজ করে এটাকে আমরা রিফাইন করে আমরা অ্যাপ্লাই করতে সমস্যা কি? মানে আমি যখন যে বিশ্বাস করে না তার কথা তো ভিন্ন, রাইট। কিন্তু যে বিশ্বাস করতেছে যে আমার হচ্ছে গড আছে, তিনি আমাকে সৃষ্টি করছেন, আমাকে এখন মানে লালন পালন করতেছেন তার যে ওয়ে আছে সেই ওয়েতে। তো এখন যে ইউনিভার্সাল রাইটের কথা আমরা বলি, ওখানে ওইটাও ধরেন আমার উপর এক ধরনের কি হচ্ছে চাপায়া দিচ্ছে, এবং এইখানে ইসলামিক যে ভ্যালুসগুলো আছে বা এখানকার যে রুলিংগুলো আছে এইগুলো হচ্ছে ধরেন আমার উপর এগুলো আরোপিত। সো মানে যার সাথে আমার কোনো দায়বদ্ধতা নাই, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমাকে রিজিক দিচ্ছেন বা আমাকে ওভারঅল দায়িত্ব পালন করতেছেন, সেখানে কিন্তু আমার একটা দায়বদ্ধতা আছে। সো এই দুইটা যখন আমার সামনে রাখা হবে যে ওদেরও হচ্ছে, ওরা নন মুসলিমরা এরকম রাইটের কথা বলছে, ইউনিভার্সাল রাইটের কথা বলে, যেটার কোনো ভিত্তি নাই, হ্যাঁ ভিত্তি নাই, এবং ওদের নিজেরাই বলছে ভিত্তি নাই। হ্যাঁ ওদের সাথে আমাদের কোনো কি নাই, কানেকশনও নাই, মানে তার সাথে আমার তো কোনো সম্পর্কও নাই, অথচ আল্লাহর সাথে সম্পর্ক আছে। সো একজন ওয়াইজম্যান অবশ্যই এখানে মানে চুজ করতে পারবে বেটার কোনটা তার জন্য। আমি জিনিসটা এইভাবে, লেটস সে আমি মানে যারা কনভিন্স, যারা মুসলিম হুম হুম তারা কনভিন্স যে দেয়ার ইজ আ গড, হুম। এখন গড হচ্ছে অল নোয়িং, হ্যাঁ সে আপনাকে একটা রাইট দিচ্ছে, হ্যাঁ, আর দেয়ার ইজ আ বাঞ্চ অফ পিপল যে আমার মতোই, যে আমার মতোই, এবং সে নিজেই বলছে আমার অধিকার কোত্থেকে আসলো, হ্যাঁ এই I have no idea. ইউটিলিটারিজম, এটা প্রুফ কি নাই, আসলে কাজ চালায় যাও, তারটা নিব, কোনটা রেশনাল, হ্যাঁ দিস ইজ, এইটা দিয়ে আমি কোয়েশ্চেন। আমি একটা জিনিস এটা শেষ করার আগে আমি একটা ফাইনাল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব। আমরা এই যে নারী কমিশন নিয়ে আমরা বললাম যে তারা আসলে ফেমিনিস্ট ফিলোসফিটা ওইভাবে মানে তাদের যে নিচ্ছে প্রস্তাব না, সেই প্রস্তাব এগুলো আবার হ্যাঁ, মাঝে দেখা মধ্যে যাচ্ছে। কন্ট্রাডিকশন হচ্ছে, হ্যাঁ আবার আপনার জন স্টুয়ার্ট মিলের যে ফিলোসফি সেটাও যাচ্ছে না, হ্যাঁ কিন্তু তাদের ফিলোসফি কিন্তু একটা এন্টিটির সাথে কনসিস্টেন্টলি যাচ্ছে। আপনাকে কোয়েশ্চেন করবো, সেটা কি? কোন এন্টিটি চায় বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের কনস্টিটিউশনে থাকবে না? কোন এন্টিটি চায় যে শালীনতা থাকবে না? কোন এন্টিটি চায় প্রস্টিটিউশন বাড়বে? কোন এন্টিটি চায় পড়াশোনার মধ্যে এগুলি মানে আজে বাজে ওয়ার্ড থাকবে? এটা কে চায়? ইসলাম বিদ্বেষ যার মধ্যে আছে, না, কোনো ব্যক্তি না, একটা এন্টিটি, যে কোনো মানুষ না। নো আইডিয়া। শয়তান, ইবলিস। আচ্ছা ইবলিসের ফিলোসফির সাথেই তো সবচেয়ে বেশি যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেইটানিক হ্যাঁ। ফিলোসফির সাথেই তো যাচ্ছে, মানে শয়তান যেগুলো চায় সেগুলো আসছে। আপনার মিল যতই ইয়ে করুক না কেন, তার ভিতরে ভালো জিনিসও তো কিছু ছিল। হুম হুম নারীবাদীদের যেগুলো প্রস্টিটিউশন তারা ইয়ে করছিল, পলিসি বানাচ্ছে ক্রিমিনালাইজ করার জন্য, নট দ্য প্রস্টিটিউট যারা যাচ্ছে, তাদের ভিতরেও তো একটা আইডিওলজি আছে। বাট এই যে কমিশন, সেটার সাথে কিন্তু ডিরেক্ট সেইটান যেটা চাচ্ছে হুম হুম, সেটার সাথে কিন্তু মিলে যায়। কাকতালি ভাবে অনেক কিছু মিলে যাচ্ছে। এটা কি আপনি খেয়াল করেছেন কিনা? না, এখন আমার কাছে এটা ইয়ে হয়েছে যে এটা স্বাভাবিকভাবেই মিলে যায়। সেইটানিক ফিলোসফির সাথে যায়, হ্যাঁ হ্যাঁ। মানে মেক সেন্স করে না, কিন্তু না, ফ্রিডম না। অফ স্পিচ কখনো বলছে দিচ্ছে, কখনো মানে লজিক্যালি মেক সেন্স করে না, বাট সেইটানের সাথে সবই মেক সেন্স করতেছে। কিন্তু এটা দিয়ে আমি আসলে আরেকটা হচ্ছে ইসলামিকের সাথে আমি যেটা বলি, যেমন আমরা তো অধিকারের কথা বলি না, আমি যদি বিশেষভাবে বলি, যেমন ধরেন যারা ইসলামিকও, ওনারাও তো দেখবেন যে মানে মানুষের অধিকার যদি আমি নষ্ট করি, যেমন এটা একদম কনক্লুশন দিয়ে দিচ্ছি যে যে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, তার জন্য তো ধরেন সব গুণ আল্লাহ কি করে দেয়, মাফ করে দেয়, কিন্তু শুধুমাত্র যে মানুষের হক বা অধিকার যদি সে নষ্ট করে থাকে, এইটার আল্লাহ তাআলা যদি ওই বান্দা যদি মাফ না করে, তাহলে হচ্ছে কি করবে না, আল্লাহ তাআলা মাফ করবে না। এটা তো হচ্ছে মানুষজনকে সবাই বলে, মানে মানুষের যে হকুল ইবাদ যেটাকে আমরা বলছি, ওইটার গুরুত্ব বোঝানোর জন্য। কিন্তু এটার একদম প্রথম যেটা ছিল হকুল্লাহ, আল্লাহ তাআলার যে হক, এইটা নিয়ে মানে এটাকে আমরা মানে এটা গুরুত্ব দিই খুব বেশি, গুরুত্ব দিয়ে না ওইটা আমরা আলোচনায় আনি না। আমি যে এর আগে যে কথাগুলো বলছিলাম, যখন আমার উপর মানে আল্লাহ তাআলা আমার কাছে সৃষ্টি করছে, এই কারণে কিন্তু আমার কিছু আল্লাহ তাআলার কিছু অধিকার আছে যে আমি এইভাবে চলি। সো অন্যতম একটা হক হচ্ছে কি, যে আল্লাহ আমাকে তৈরি করছেন, আমি যখন আমার জীবনটাকে পরিচালনা করার সময় শুধু তারটাই কি করব, মানে তিনি যেই রুলিংগুলো দিয়েছেন সেগুলোই মানবো, অন্য কারোটা মানবো না। এটা আমি কাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা হচ্ছে এই যে ওয়েস্টার্ন এইসব অধিকারকে আমাদের নিজেদের মধ্যে নিজেরা পালন করে এবং অন্যদের কি করে পালন করতে বলে। অধিকতা যদি চিন্তা করেন, এবং সে বিশ্বাস করে কি গড বিশ্বাস করে, তো তার জায়গায় কিন্তু সে প্রথমে কি করতেছে, মানে অধিকার, মানে তারা কিন্তু অনেক বলে যে এই অধিকার তোমার রক্ষা করতে হবে, এই অধিকার রক্ষা করতে হবে, কিন্তু অ্যাট দ্য ফার্স্ট স্টেপেই হচ্ছে তারা কি করতেছে, আল্লাহ তাআলার অধিকার কি করতেছে না, রক্ষা করতে পারতেছে না। আমি কি বুঝতে পারছি কিনা আপনাকে? হ্যাঁ, মানে মূল সামারি হচ্ছে যে আলটিমেটলি মানে আল্লাহর অধিকার যেটা, বাট দ্য পয়েন্ট ইজ যারা এটা কমিশনটা করেছে তারা তো আসলে
মানে আমি যেটা বললাম হ্যাঁ, হ্যাঁ। আপনার সাথে অ্যালাইন করে, তারা তো মূলত সেইটানের ফিলোসফির সাথে বেশি যাচ্ছে, তো তারা হ্যাঁ। আল্লাহর অধিকার রক্ষা করার না। প্রশ্ন আসে না। বাট অ্যাজ মুসলিম আমাদের এটা মানে অ্যাওয়্যার থাকতে হবে যে আমাদের একটা রিচ ইন্টেলেকচুয়াল হিস্ট্রি আছে, হুম। অধিকার তত্ত্ব আছে, অধিকার থিওরি আছে, এবং তাদেরটা ভিত্তি মানে তাদেরটা লজিক্যাল বেশি না আমাদেরটা লজিক্যাল বেশি, এটা আমার মনে হয় ইন্টেলেকচুয়াল মুসলিমরা তারা নিজেরাই সিলেক্ট করতে পারবেন। ইনশাআল্লাহ। তো আমাদের যেসব আলোচনা করছি এইসব আলোচনাতে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা ক্ষমা করুক। আর যদি কোনো উপকার হয় আমাদের নিজেদেরকে এবং আপনারা যারা শুনছেন সবাইকে মানার তৌফিক দান করুক, কিংবা যদি মানার মতো না হয় বা ছড়ানোর মতো হয় সেটা ইনশাআল্লাহ করবেন। আর ভাই যেটা লাস্টে বললেন যে কোন অধিকারটা, অনেক অধিকার বলছি, তো ওদের অধিকার, মানুষের অধিকার, আল্লাহ তাআলার অধিকার, আপনার কাছে সবচেয়ে বেশি যে অধিকারটাকে প্রাধান্য দেওয়ার মতো মনে হয়, আশা করব সেই অধিকারটাকে আপনি প্রাধান্য দিবেন এবং সেটা অনুযায়ী আপনার জীবনকে আপনি পরিচালিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।